আমার মোহাম্মদ রায়হান হোসেন। আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনি সহ আমার বড় ২টা বোন আর ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল ৩ বোন ২ ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের যেই জমি জামাগুলো আছে, আমার আব্বা এগুলোতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল ফলায়, আর সেই ফসল বিক্রি করে খুব কষ্ট করে বাবা আমাদের পরিবারটা চালাতো। ছোটবেলা থেকে আমাদের পরিবারে টানাপড়া ছিল, অভাব অনটন ছিল, কিন্তু তারপরেও বাবা আমাদের মুখে খাবার তুলে দিতেন এবং আমাদের ঠিকমতো পড়াশোনা করাতেন। আপনি শুনলে বেশ খুশি হবেন যে আমার বড় যে ২টা বোন আছে, আমার সবচেয়ে বড় যে বোনটা তিনি একজন কোরআনে হাফেজা এবং এরপরের বোনটা এসএসসি পাস করেছে। আমিও আমার বাবার সেই কষ্টে উপার্জিত টাকা দিয়ে ছোটবেলায় পড়াশোনাই করতাম, কিন্তু আমি পড়াশোনার প্রতি খুব বেশি একটা ভালো ছিলাম না। আমার বড় বোনদের মতো আমার মেধাশক্তি অতটা ভালো ছিল না। তারপরেও আমি আস্তে আস্তে করে পড়াশোনা করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার সবচেয়ে বড় যে বোনটা আছে, যিনি কোরআনে হাফেজা, ওনার বিয়ে হয়ে যায়। এবং আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার ঠিক আগ মুহূর্তে আমার ২য় নাম্বার যে বোনটা আছে তারও বিয়ে হয়ে যায়। তখন পরিবারে থাকে আমি আর আমার ছোট ভাই আর আরেকটা ছোট বোন। তখন বাবা আমাকে অনেকটাই ভালোবাসতো। বাবার আদর আর ভালোবাসায় একটা সময় আমি এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাবা একজন খেটে খাওয়া দিনমজুর মাঠের কৃষক। তারপরেও তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার সন্তান একদিন পড়াশোনা করে সরকারি কোনো চাকরি করবে, তার নাম উজ্জ্বল করবে। সেই নিরিখে বাবা আমাকে বলছে, তুই অতীতে যা করার করছিস, কিন্তু বাজান রে, সামনে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষাটা অন্তত ভালো করে দিতে হবে, তোকে অনেক ভালো রেজাল্ট করতে হবে, যাতে আমি কৃষকের ছেলে তুই, সেটা আমি গর্ব করে সবার কাছে বলতে পারি। কিন্তু ভাই, আমার মাথায় পড়াশোনা কোনোভাবেই ঢুকতো না। একটা সময় আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আসলে মোটামুটি বুঝে গেছি যে আমার পরীক্ষাটা খুব বেশি ভালো হয়নি। যদিও আমি পাশ করি, তবে তা সম্পূর্ণ আল্লাহর অশেষ মেহেরবানিতেই হবে, তা না হলে আমার পাশ করাটা অত সহজ হবে না। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা সমুদ্রনগরী কক্সবাজার ঘুরতে যাবে। তা আমাকেও বললো যে, রায়হান তুইও চল, আমরা সবাই মিলে কক্সবাজার ঘুরতে যাব। তা আমি তখন আমার বাবার কাছে টাকা চাইছিলাম যে, বাবা আমার করে টাকা দেন, আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাব। কিন্তু কোনোভাবে বাবা আমাকে টাকা দিচ্ছে না। বাবা যখন আমাকে টাকা দিচ্ছে না, আমার খুব রাগ উঠে গেছে। কি ব্যাপার, টাকা দেয় না কেন? মাকে বলি, বাবাকে বলি, মা একটা কথাই বলে, তোর বাবার কাছে এখন টাকা নাই, এখনও ফসল বিক্রি করতে পারে নাই, ফসল উঠে নাই, এটা সেটা বলে মা আমাকে বুঝাচ্ছিল। কিন্তু টেনিসের ওই বয়সটা আর বুঝতেছিল না। বন্ধুরা সবাই সাগর পাড়ে লাফালাফি করবে, যাইতে যাইতে মাইকে বাজিয়ে গান শুনবে, ভালো হোটেলে খাবার খাবে, ওরা এত আনন্দ ফুর্তি করবে, আর সেই ফুর্তির মাঝে আমি ভাগ নিতে পারবো না, তা কি করে হয়? না, আমাকে যে করেই হোক টাকা ম্যানেজ করতেই হবে। কোনোভাবে আমি আসলে টাকা ম্যানেজ করতে পারতেছিলাম না। একটা সময় যেদিন আমার বন্ধুরা যে রাতের বেলায় চলে যাবে, ওরা রাত্র প্রায় 12টার দিকে রওনা দিবে, ওইরকম সময়ে আমি তখন কি করলাম, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, তিনি এশার নামাজের পরে আর জেগে থাকতে পারতেন না। আমার বাবা এশার নামাজ পড়ে এসে ঘুমিয়ে যেতেন, আর এশার আগেই তিনি রাতের খাবার সেরে ফেলতেন। দেখা যায় ভোরে, মানে আপনার ফজরের আজানের ঠিক 1 ঘন্টা আগে আমার বাবা ঘুম থেকে উঠে যেতেন। অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পড়ে সূর্যমামা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা মাঠের কাজের উদ্দেশ্যে মাঠে চলে যেতেন। তো রাত যখন প্রায় 11টা বাজে, সেই মুহূর্তেই আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমাকে যেতেই হবে। আমি তখন আমার বাবার ট্র্যাকের মধ্যে, মানে ড্রয়ারের মধ্যে টাকা থাকতো সবসময়, সেটা আমি জানতাম। আমি সে সময়তে আমার বাবার ড্রয়ার ভেঙে সেখান থেকে টাকা চুরি করি, আর এই টাকা নিয়েই আমি আমার বন্ধুদের সঙ্গে কক্সবাজার চলে যাই। কক্সবাজার যাওয়ার পরে আমি সেখানে অনেক আনন্দ ফুর্তি মজা মাস্তি করছি। প্রায় 3 দিনের মতো আমি সেখানে ছিলাম। 3 দিন পরে যখন কক্সবাজার থেকে ফিরে আসছি, তখন আমার কাছে মনে হয়েছে যে বাড়িতে গেলে আমার আব্বা আমাকে আস্ত রাখবে না, আমাকে হয়তো মেরেই ফেলতে পারে। এই ভয়ে আমি তখন আশ্রয় নিলাম আমার নানুর বাড়িতে। নানুর বাড়িতে যাওয়ার পরেই আমার নানুর বাড়িতে যাওয়াটা আমার জন্য বেশ একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। যদি আমি আমার নানুর বাড়িতে না যাইতাম, তবে আমার বাবা আমার পিঠের হাড্ডি একটাকেও ঠিক রাখতো না, সব ভেঙে ফেলতো। তো
তো নানু বাড়িতে গেছি, যাওয়ার পরে নানা আছে, নানু আছে, ওরা মোটামুটি আমারে বুঝাইছে এবং বলছে তুই বাড়িতে যাইস না, তোর আব্বু খুব রেগে আছে এবং গেলে তোকে মারবে। তা আমি আর বাড়িতে গেলাম না, নানু বাড়িতেই পড়ে রইলাম। এভাবে নানু বাড়িতে বেশ কিছুদিন থাকার পরেই একটা সময় আমার এসএসসি রেজাল্ট আউট হয়েছে। কিন্তু ভাই মানে বলে যে বিপদ আসলে সব দিক থেকে একভাবে আসে। একে তো বাবার কাছ থেকে বিতাড়িত হইলাম ওনার টাকা চুরি করে, তার উপর এসএসসি রেজাল্টটা যদি ভালো হইতো অন্তত মিষ্টি নিয়ে বাড়ি যেতে পারতাম। কিন্তু এমনই কপাল পড়া, আমার এসএসসিতে 3 বিষয় ক্রস আসছে, মানে আমি 3 বিষয় ফেল করছি। এখন তো আর বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না, আর এখন তো আর বাড়ি যাবই না, কারণ এলাকাতে মুখ দেখাবো কি করে। তখনকার আমাদের সময়টা ছিল কি ভাই জানেন, আপনি চুরি করছেন কোনো অপরাধ নাই, মনে করেন চুরি করছেন, আপনার মায়ের টেরে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে আপনি সমাজে চলতে পারবেন। কিন্তু রে ভাই, আপনি যদি এসএসসি ফেল করেন তবে আপনার জীবন শেষ। রাস্তায় বের হইছেন, যে আপনার জীবনও দেখে না সেও জিজ্ঞেস করবে কিরে রায়হান তোর এসএসসি পরীক্ষার রেজাল্ট কি। তার মানে আপনি এটা শুনতে শুনতে পাগল হয়ে যাবেন, আর বিদ্যুতের কোনো শেষ থাকবে না। যার কারণে একটা সময় চিন্তা করছেন যে দূর চাই আর বাড়িতেই ফিরবো না, কারণ নানু বাড়িতে কেউ আমাকে চিনে না, ওভাবে আমি পরীক্ষা দিছি কি দেই নাই এই বিষয়ে তেমন কেউ জানে না, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। নানু বাড়িতে পড়ে আসি, তা এইভাবে কয়দিন পরে থাকবো। এইভাবে থাকতে থাকতে আমার বড় মামা, উনি আবার গাড়ি চালায়, মানে ওনার মাইক্রোবাস চালায়। তো মামা তখন করলো কি, আমার নানু বলতেছিল যে রায়হানরা একটা কাজ কর, সাথে রাইখা রেখা একটু গাড়ি চালানিটা শিখা। গাড়ি চালানি যদি শিখতে পারে তাহলে আমরা রায়হানরা কষ্ট করে ওর বাবা ঋণ ফিন করে হলেও টাকা দিব, ওর বিদেশ পাঠিয়ে দিব। তখন আবার একটা নিয়ম ছিল, এসএসসি ফেল করছেন তা বিদেশ চলে যান, এটা একটা ভালো সিস্টেম ছিল। তা আমার আব্বা জমি জমা বিক্রি করে টাকা দিবে, সেই টাকা দিয়ে আমি বিদেশ যাব। এই চিন্তা ভাবনা করি তখন আমি করলাম কি, আপনার আমার মামার সঙ্গে ড্রাইভিং শিখতেছি। মামা ঢাকায় যেত, এয়ারপোর্টের ভাড়া মারতো, চট্টগ্রাম শহরে যেত বা বিভিন্ন জায়গায় যেত, মামার সঙ্গে আমি তখন ভাড়া মারতাম। বিশেষ করে আমাদের এয়ারপোর্টের ভাড়াটা বেশি ছিল। আপনার আমাদের এটা তো একটু গ্রাম এলাকা, ওখান থেকে অনেক মানুষরা বিদেশ থেকে আসতো, তাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসতাম, আবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসতাম। আবার অনেকের ফ্লাইট হইতো ঢাকা থেকে, তাদেরকে আবার ঢাকায় নিয়ে যেতাম। এইভাবে মোটামুটি মামার সাথে বেশ কয়েকটা বছরই আমি ছিলাম, এবং আলহামদুলিল্লাহ এরকম করে থাকতে থাকতে একটা পর্যায়ে আমি আমার মামার মতো একজন ভালো ড্রাইভার হয়ে যাই। ড্রাইভার হয়ে যাওয়ার পরে আমার মামার একটাই গাড়ি ছিল এবং মামার একটাই গ্যারেজ। তো তারপরে এরকম করে গাড়ি চালাইতেছি একটা পর্যায়ে মামা আমার বললো, তো একটা কাজ কর, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি, তুই করবি কিনা। পরে আমি বললাম যে কী কোম্পানি। মা বলে যে মানে অ্যাম্বুলেন্সের চাকরি একটা হসপিটালে। যেহেতু মামার গাড়ি মামাই চালায়, মাঝে মাঝে আমি চালাই, আবার মামা চালাইলে তো আমি চালাইতে পারি না। তো এই কারণে মা বললো যে তুই একটা মাস দিয়ে চাকরি কর, তোর অ্যাম্বুলেন্সে তোর চাকরি দিব। পরে আমি বলছি যে মামা ঠিক আছে। পরে মামার সঙ্গে কথাবার্তা বলে আমি তখন একটা অ্যাম্বুলেন্সে চাকরি নিলাম। তা অ্যাম্বুলেন্সে চাকরি নিয়েছি, মানে আপনার হসপিটালে আর কি, হসপিটালের আন্ডারে অ্যাম্বুলেন্স চালাই, রুগী নিয়ে আসি বা মানুষ মারা গেলে নিয়ে যায়, এই ধরনের কাজ করি। যদিও আমি লাশ নিতে চাই না, আমি লাশের কথা শুনে অন্য ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়ে আমি চাই না, আর এমনি কেউ অসুস্থ বা আনতে হবে ওইটা আমি চাই। এভাবে বেশ কয়েকটা মাস আমি এখানে কাজ করার পরে আমি একদিন রাতের বেলায় রাউজান থেকে আসতেছিলাম, মানে রাউজানে একটা রুগী দিয়ে আসছি, মানে আপনার বাচ্চা হয়েছে আর কি মহিলার। তো বাসায় দিয়ে আসছে, আসার সময় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার তখন প্রায় খানিকটা পর বলা চলে, মোটামুটি চারদিকটা কুটকুটে একটু অন্ধকার। এমন সময় হঠাৎ করে আমি শহরের অভিমুখে আসতেছিলাম। এই সময়ের ভিতরে দেখলাম কি, মানে দূর থেকে বোঝা যাচ্ছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে আপনার রাস্তাগুলো খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না এবং মুষলধারে বৃষ্টি। দূর থেকে আমি বুঝলাম যে একটা গাড়িতে ডাকাতি হচ্ছে। ডাকাতিটা কীভাবে হচ্ছে, আমার মনে হয় যিনি গাড়ির ড্রাইভার বা যারা গাড়ির মধ্যে আছে এরা আসলে গাড়ির দরজা জানালা কিছু খুলতেছে না, এবং মানে 3-4 পাশ থেকে ডাকাতরা ওদের হাতে যে ধারালো অস্ত্র আছে তা দিয়ে আপনার গাড়ির যে গ্লাস আছে গ্লাস ভাঙার চেষ্টা করতেছে। এটা ছিল একটা প্রাইভেট কার, মানে এটা দামি একটা প্রাইভেট কার, খুব দামি প্রাইভেট কার, যার জন্য তারা গ্লাসগুলোকে ভাঙতে পারতেছে না এবং ভাঙার খুব চেষ্টা করতেছে। এইটা আমি দূর থেকে খেয়াল করছি, মানে শর্টকাট একটা বুদ্ধি আমার মাথায় চলে আসছে, কারণ এই সময় তো আমার কাছে কোনো পথ খোলা নেই, কারণ এটা এরকম একটা জায়গা, এখানে আমিও যদি দাঁড়াই তাহলে আমার গাড়িও ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। তো তখন কিন্তু গাড়ির মধ্যে আমি একাই ছিলাম, আমার কোনো হেল্পারও ছিল না, এবং ওই মুহূর্তেই চিন্তা করলাম কী করা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাদের অ্যাম্বুলেন্সের উপরে যে লাইটিংগুলো আছে এবং যে হুঁশাল আছে, আমি কী করছি, দূর থেকে অ্যাম্বুলেন্সের ওই হুঁশালটা বাজাইতে শুরু করছি এবং হেডলাইটটা মারতে শুরু করছি। তার সঙ্গে সঙ্গে গাড়ির যে গ্লাস ছিল গ্লাসটা খুলে আমাদের বাঁশি থাকে আপনার গাড়ির মধ্যে, ওই বাঁশিটা বাজাইতে শুরু করছি।
যখন বিকট শব্দ করে বাঁশি বাজাচ্ছিলাম, বাঁশি ফু দিচ্ছিলাম, উপরে হুইসাল বাজাচ্ছিলাম এবং লাইটিং মারতেছিলাম, হেডলাইট মারতেছিলাম, ডাকাত মনে করছে পুলিশ। এই পুলিশ মনে করে ডাকাত তখন পাশেই হচ্ছে আপনার ইয়ের মতো ছিল, চরের মতো ছিল, তারা পাশের দিকে বিলের মতো ছিল আর কি, বিল বা চর টাইপের, ওই দিকে নাইমা তারা দিছে দৌড়। এবং দৌড় দেওয়ার পরে আমি তখন গাড়িটার কাছাকাছি গিয়ে, মানে প্রাইভেট কারটার কাছাকাছি গিয়ে আমি তখন গাড়িটা দাঁড় করাইয়া মানে ওদেরকে জানালা খুলতে বলতেছে। তখন উনি কি করছে, একজন ভদ্রলোক পিছনে বসা ছিল, সে পুরো দরজা খুলছে। দরজা খোলার পরে দেখলাম যে একেবারে কোট পরা খুব ভদ্রলোক। আমি বললাম যে আপনারা যদি পারেন আমার গাড়িতে চলে আসেন, কারণ ডাকাতরা হয়তো আবারও আসতে পারে। এই কথা বলার পরে তার যে ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার বলতেছে, স্যার আপনি চলে যান, আপনি চলে গেলে আমি সেফ, আমি এখানে আছি। তারপরে সে ড্রাইভারকে বলতেছে, না তুমিও চলে আসো। ওই ড্রাইভার বলতেছে, না আমি যাবো না। এইটা বলার পরে ওই লোকটা তখন দৌড় দিয়ে এসে আমার গাড়িতে উঠে গেছে, মানে তার গাড়ি ত্যাগ করে আমার গাড়িতে উঠে গেছে। এবং উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি বলতেছে যে তোমার তো এখন ভাড়া নাই, তোমার গাড়ি খালি, তা তুমি চলো একটা থানায় চলো। সামনে একটা ফাঁড়ি থানা ছিল এবং ওই ফাঁড়ি থানাতে তখন ঢুকলাম। ঢোকার পরে পুলিশ নিয়ে সঙ্গে সঙ্গে আমরা এই ঘটনাস্থলে আসি, আবারও আমি সহ আসি ভদ্রলোকের সঙ্গে। এবং এই ঘটনাস্থলে আসার পরে দেখলাম কি যে ড্রাইভার একাই বসে আছে, ডাকাতরা যে চলে গেছে এরা আর ফিরে আসে নাই, মানে এরা যে দৌড় দিয়া ভাইগে গেছে এরা আর আসে নাই। তারপরে এখানে যে পুলিশ সদস্যরা ছিল আর কি, এবং ইনি সবার কাছে বলছে যে ছেলেটা এইভাবে বুদ্ধি খাটিয়ে হুঁশিয়ার বাজিয়ে আমাকে বাঁচাইছে। তারপরে এরা যারা ছিল তারা মোটামুটি সবাই আমার প্রশংসা করলো, পুলিশের যারা ছিল কর্মকর্তা, এবং আমাকে এরা মোটামুটি ছোটো করে একটা পুরস্কারও দিছে। দেওয়ার পরে যিনাকে আমি বাঁচিয়েছি তিনি আমাকে বললো যে তুমি আমার বাসায় চলো, আজকে তুমি রাতে আমার বাসায় যাবা। তখন কিন্তু প্রায় অনেক বেশি রাত ছিল না, রাত্র 8টা কি 8:30টার মতো ছিল। কিন্তু আমি যে রাস্তাটার কথা আপনাকে বলতেছি, ওই রাস্তাটা সন্ধ্যা 7টার পরে মোটামুটি কিছুটা অন্ধকার হয়ে যায়, কারণ এই রাস্তায় মানুষজন খুব বেশি একটা চলাফেরা করে না। এটা ছিল একটা পকেট রোড, মানে একটা পকেট রাস্তা বলা চলে। কিন্তু এই পকেট রাস্তা দিয়ে এরকম সময়ে এই লোকটা কেন আসছে আমি আসলে তাও ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, পরে স্যার আমারে বলতেছে যে না তুমি চলো আমার বাসায় যাইবা। আমি বললাম যে না স্যার, আমি তো আসলে অ্যাম্বুলেন্স চালাই, হসপিটালের গাড়ি, তো হয়তো হসপিটালে আবার কোনো রুগী আনতে হবে, নিতে হবে, আমি সময় পাবো না। স্যার আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করব। তিনি তখন বললো যে না, নাম্বার বলতে তুমি আমার কার্ডটা নিয়ে যাও, এ হচ্ছে আমার কার্ড, আর তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও। আমার ফোন নাম্বারটা উনি নিয়ে গেছে। তখন ওই বাটনের ফোনগুলোই চলতো আর কি, বাটন নাম্বারটা আমি ওনাকে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে তখন সেই ভদ্রলোক কী করলো, চলে গেছে বাসায়, মানে আপনার ইয়েতে চলে গেছে, বাসায় গেছে। আমি আমার মতো করে আপনার মেডিকেলে গেলাম। ওই সময় নাইট ডিউটি ছিল, সারা রাত নাইট ডিউটি করলাম। তো আমি যে কার্ডটা ওই আমার মানিব্যাগে চিপায় রেখে দিছি ওইখানেই পড়ে আছে, মানে এই ঘটনার আমার খুব মনেও নেই, আমি আমার মতো করে পড়ে আছে। কারণ ভাই প্রতিদিনে মানুষ মারা যাচ্ছে, রুগী আসতেছে, হাত কাটতেছে, পা কাটতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, এই সমস্ত জিনিসগুলো দেখে দেখেই কিন্তু প্রতিটা দিন কাটে। সো একটা ঘটনাকে মাথায় ধরে রাখার মতো সময় কিন্তু আমার নেই। প্রায় 3 দিন পরে এই ভদ্রলোক তখন আমাকে ফোন করছে, ফোন করে বলে, রায়হান তুমি যে বলেছিলে আমাকে ফোন করবা, তুমি তো আমাকে ফোন করো নাই, এই তুমি আগামী দিন সকাল 10টা বাজে আমার অফিসে আসো, আমার অফিসে একটা অনুষ্ঠান আছে, তুমি আইসো। পরে আমি ওনার কার্ডটাও কিন্তু আমার তো ভালো করে দেখি নাই। পরে আমি বললাম যে স্যার আপনার অফিসটা কোথায়? বলে কার্ডে আমার অফিসের ঠিকানা দেওয়া আছে, আমার অফিসে চলে এসো। তো চিন্তা করলাম পরের দিন আসলেও শরীরটা চলতেছে না, ভালো লাগতেছে না, একটা দিন ছুটিও কাটাই, স্যারের অফিস থেকে ঘুরে আসি। এর পরের দিনে ওই কার্ডের দেওয়া ঠিকানা অনুযায়ী আমি তখন ওনার অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে এই লোক আসলে কি। ওই অফিসে যাওয়ার পরে জানতে পারি তিনি কয়েকশো কোটি টাকার মালিক, এবং তিনি হচ্ছে একটা এলএলসি কোম্পানির মালিক, বিশাল বড়, দেশ বিদেশে তার বিশাল বিজনেস, তার জাহাজ আছে এবং সে বিভিন্ন ফোর্ডে ব্যবসা করে। বিশেষ করতে গেলে মানে দেশ বিদেশে তার প্রচুর ব্যবসা আছে। এবং যাওয়ার পরে তো তিনি আমাকে ভীষণ খুশি, আনন্দিত। এবং আমি ওই দিন ওনার অফিসে একরকম একটা পার্টি ছিল, ছোটোখাটো পার্টি উদযাপন করলাম। পরে উনি দুপুরে আমার সঙ্গে বসে বলে, রায়হান তুমি করো কি, অ্যাম্বুলেন্স চালাও, তোমার পরিবারে কে কে আছে? পরে আপনাকে এতক্ষণ যেভাবে বলছিলাম যে আমার আব্বার সঙ্গে যে ঘটনা আমি সব কিছু ওনাকে জানাইছি। যে আমার আব্বার অনেক ইচ্ছা ছিল যে ভালো একটা সরকারি চাকরি করা, সেটা তো আমার হয়ে উঠলো না, আমি সেটা হতে পারলাম না। তো এখন আমি আপাতত আপনার এই অ্যাম্বুলেন্সে চালাচ্ছি, এভাবে আছি। পরে তিনি আমাকে বলে, তোমার সার্টিফিকেট না থাকলে কি হয়েছে, তুমি তো পরীক্ষা দিছো এবং তার পাশাপাশি তুমি হচ্ছে গিয়ে ভালো গাড়ি চালাতে পারো, তো আমি চাইলে তোমার জন্য ড্রাইভার হিসাবে একটা সরকারি চাকরি ম্যানেজ করতে পারি। যে তুমি ড্রাইভিং করবা, একটা সরকারি চাকরি আমি ম্যানেজ করতে পারবো, তুমি কি করবা? আমি বললাম যে স্যার এটা পাইলে তো আমার আব্বার স্বপ্নটা পূরণ হয়। আমার আব্বা বলছিল যে তিনি আমাকে একটা সরকারি চাকরি করাবে, তার একটা ইচ্ছা ছিল।
তো স্যার বলতেছে যে এখন সরকারি চাকরি তো সার্কুলারের বিষয় আছে, এটা তো আসলে বললেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে না, কিছুটা সময় লাগবে। তো আমি তোমাকে একটা রিকোয়েস্টই করি যে তোমাকে আমার বেশ ভালো লেগেছে, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, বিশেষ করে তোমার বুদ্ধিমত্তা। তো সেই কারণে আমি রিকোয়েস্ট করি কি যে তোমার ওই সরকারি চাকরিটা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার ড্রাইভার হিসেবে থাকো। কারণ আমার কাছে মনে হয় যে তুমি অনেক বুদ্ধিমান ছিলে, আমার সঙ্গে থাকলে আমি আসলে অনেকটা সেফ থাকবো তুমি যদি আমার আমার ড্রাইভ করো। পরে আমি বললাম যে স্যার আপনি ড্রাইভ করবে তো আমার জন্য বেশ ভালো। বলে তাহলে কবে আসবা? আমি বললাম যে স্যার তাহলে আমি তো কালকে থেকে জয়েন করবো। বলে এখন যেটা করতেছে? আমি বললাম স্যার এটা সমস্যা নাই, এটার মধ্যে অ্যাম্বুলেন্স আমাদের ড্রাইভার অনেক আছে, আমি একা চাকরি ছেড়ে দিলে সমস্যা হবে না। বলে তাহলে তুমি কালকে সকালে চলে এসো, আমার বাসার অ্যাড্রেস তোমাকে দিয়ে দিচ্ছি। পরে তিনি বাসার অ্যাড্রেস দিল। দুপুরে খাওয়া দাওয়া করে তার সঙ্গে কথাবার্তা শেষ করে আমি তখন আমার বাসায় চলে আসি। বাসায় আসার পর রাতের বেলায় চিন্তা করতেছি অ্যাম্বুলেন্স চালাচ্ছি, মোটামুটি যে টাকা পাচ্ছি, আর সে লোকের সঙ্গে থাকলে বেতন টেতন যাই দিবে না দিবে তা তো আর জিজ্ঞেস করি নাই, কিন্তু তার সঙ্গে থাকলে সবচেয়ে বড় পাওয়া যেটা হবে সেটা হচ্ছে আমি অল্প সময়ের ভিতরে আপনার একটা সরকারি চাকরি পাবো। একজন সরকারি ড্রাইভারের কিন্তু বেশ ভালো মূল্য আছে। আপনার বিভিন্ন ডিফেন্সের গাড়ি আছে, এমনি সামনে যদি একটা সরকারি চাকরি সে আমাকে ম্যানেজ করে দেয় তাহলে তো আমার জন্য বেশ ভালো হয়। এসএসসি পরীক্ষা দিয়েছি, পাশ করি নাই, ঠিক আছে আমি তাইলে চলে যাব। তার পরের দিনে ব্যাগ ট্যাগ রেডি করে এবং আমি অ্যাম্বুলেন্স যে হসপিটাল ছিলাম হসপিটালে বলে দিয়েছি, তারাও আর বেশি করে না কারণ তাদের নিজস্ব অনেক ড্রাইভার আছে। সে জায়গা থেকে পরে আমি স্যারের বাসায় যাই, তখন প্রায় দিনের 11টার মতো বাজে। এবং যাওয়ার পরে স্যার আমাকে ভিতরে রিসিভ করে। বিশাল একটা বাংলো, অনেক বড় বাড়ি, কিন্তু বাড়ির ভিতরে মনে হয় মানুষজন খুব কম। পরে স্যারে আমাকে একটা রুম দিল, যে রুমে তুমি থাকবা, এবং গাড়ির চাবি টাবি সব বুঝিয়ে দিল, এবং যে ডকুমেন্টগুলো দরকার ছিল উনি আমার কাছে ডকুমেন্ট চাই নাই, আমি তারপরও একটা চাকরি করার জন্য যে ডকুমেন্ট দরকার তার সমস্ত ডকুমেন্টগুলো আমি সঙ্গে করে নিয়ে আসছি, এবং স্যারকে সব ডকুমেন্টগুলো আমি হাতে দিলাম, পাই পাই করে ওনাকে বুঝাই দিলাম। উনি ডকুমেন্টগুলো দেখলো এবং দেখে শুনে সব কিছু ওকে করে আমাকে তখন চাকরিতে জয়েন দিয়ে দিল। তো আমি তখন স্যারের সঙ্গে চাকরি করি, কি বলবো ভাই, স্যারের সঙ্গে আমি 2 মাস কাজ করি। 2 মাস কাজ করার পরে স্যার আমার এত ফ্রেন্ড হয়ে যায়, মানে এত ভালো বন্ধু হয়ে যায়, যে আমার কাছে মনে হয় যে আমি যদি এখন কোনো প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর চাকরি পাই, যে ধরেন কোনো একটা প্রধানমন্ত্রীর গাড়ি আমি চালাবো, সেই চাকরি পাইছি, আমি ওই চাকরিতেও যাবো না। কারণ স্যার আমাকে এত টাকা বেতন দেয় এবং একদম ছোট ভাইয়ের মতো আমাকে দেখে, যে সব জায়গায় আমাকে নিয়ে যায়, আমার সঙ্গে এত মিষ্টি, ভালো আচার আচরণ, এত ভদ্র, যে আমার কাছে মনে হচ্ছে যে না আসলে ওনার কাছে আমাকে থাকতে হবে, আমি ওনার কাছে সেভ আছি। তো ওনার কাছে থাকার কয়েক মাস পরেই একটা সরকারি চাকরির অফার আসে। তখন স্যার আমাকে বলে যে রায়হান, তোমাকে যে জন্য আমি ঝুলে রাখছিলাম এটা সম্ভবত পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ এমন একটা সরকারি চাকরির প্রস্তাব পাইছি। আমি যাকে বলে রাখছিলাম সে আমাকে ফোন করছে যে তাদের অফিসে ড্রাইভার নেবে, তাই তুমি একটা কাজ করো, তুমি কালকের মধ্যেই তুমি সিবিটিভি নিয়ে ওখানে চলে যাও। তাই আমি তখন স্যারে বলতেছি যে স্যার আপনি কি সত্যি সত্যি বলতেছেন? বলে আরে কি আমি কি তোমার সঙ্গে মিথ্যে বলবো? অবশ্যই বলতেছি। আমি বললাম যে স্যার একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। বলে না রায়হান বলো। আমি যে স্যার আপনাকে ছেড়ে দিতে ইচ্ছে করে না। পরে বলে বলো কি, তুমি তো আমার গার্লফ্রেন্ডের মতো কথা বলতেছো। আমি বললাম জি স্যার, আসলে আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না স্যার, আমি স্যার আপনার সঙ্গে থাকতে চাই, আমি এই চাকরিটা ছাড়তে চাই না, আমি এই চাকরিটাই করতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই স্যার, আমার সরকারি চাকরি লাগবে না। বলে রায়হান তুমি যে কথাটা বলছো না এটা সত্যি আমার হৃদয় স্পর্শ করেছে, বিশ্বাস করো আমিও চাচ্ছিলাম যে তোমাকে এটা বলার জন্য, যে রায়হান তুমি চাও না, তুমি বেতন দরকারে ভাড়াবো বা যা যা প্রয়োজন হয় সমস্ত সুযোগ সুবিধা দিব, তুমি আমার সঙ্গেই থাকো। কিন্তু কি করব, আসলে তোমাকে কথা দিয়েছিলাম আর তোমারও স্বপ্ন, তোমার আব্বারও স্বপ্ন তুমি সরকারি চাকরি করবা, আমার চাকরিতে যাই বেতন বা আমারটা তো আর সরকারি না। আমি বললাম যে না স্যার, আমিও চাচ্ছি আপনাকে না ছেড়ে যাওয়ার জন্য। তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার স্যার আমাকে তার অফিসে রেখে দিল পার্মানেন্টলি। এবার আমি স্যারের ড্রাইভ করি, এখানে সেখানে যাই। তো স্যারের জীবনে না ভাই অনেক কষ্ট আছে, মানে স্যার তার জীবনে অনেক, মানে উনি খুব বড়লোক ছিলেন না, মোটামুটি নিম্নবিত্ত পরিবারের মানুষ ছিলেন, এবং নিজের চেষ্টা, নিজের পদক্ষেপ এবং তার এক চাচার মাধ্যমেই, মানে ওই চাচা তাকে ছেলে ডাকছে, ডাকার পর ওই চাচার কোনো সন্তানাদি ছিল না, যার কারণে স্যারের ছেলে ডাকছে, ডাকার পরে এই স্যারের নামে চাচা তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিছে। এবং এটাও স্যারের আপন চাচা ছিলেন না, দুঃসম্পর্কের এক চাচা ছিলেন। সেই চাচার বাসায় স্যারে পড়াশোনা করতেন, সেখানেই বড় হয়েছেন এবং সেখানেই তার ব্যবসা বাণিজ্য সব চাচা স্যারের নামে লিখে দিছে, এবং চাচা চাচি দুজনেই মারা গেছে, স্যার এখনই সব কিছুর মালিক। তো আমার এই স্যারেরও একটা বড় ধরনের সমস্যা আছে, সেটা হচ্ছে আমার এই স্যারের বাচ্চা হচ্ছে না। স্যারের 2টা বিয়ে করছে, স্যারের 2টা ওয়াইফ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে বাচ্চা হয় না। স্যার আমাকে বললো যে আমি প্রথম যে বিয়েটা করি এবং বিয়েটা করার পরে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমি অনেক বড় বড় ডাক্তারদের কাছে গিয়েছি, এবং যাওয়ার পরে দেশের বাইরেও আমি ভালো ভালো ডাক্তার দেখিয়েছি।
তারা সবাই বললো যে আমার কোনো প্রবলেম নেই, আমি সম্পূর্ণ ঠিক আছে। এবং এরপরে আমি যখন সেকেন্ড মানে আপনার আমার ওয়াইফকেও আমি বিভিন্ন হসপিটালে দেখাই, সেখানে আমার ওয়াইফেরও কোনো সমস্যা ছিল না, সেও নর্মাল ছিল। তার মানে হচ্ছে বাচ্চা আল্লাহ তাআলা দিচ্ছে না হয়তো। তো বাচ্চা নেওয়ার জন্য খুব ট্রাই করছি। পরে স্যার বলে যে আমার আব্বা আম্মা আমাকে বলতেছে যে আরেকটা বিয়ে কর, যেহেতু ওয়াইফের ঘরে বাচ্চা হয় না তুই আরেকটা বিয়ে কর। পরে বাপ মাই বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমিও আসলে বিয়ে করতে চাচ্ছি না। এমত অবস্থায় ভিতরে মোটামুটি একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়, যে কিনা আমার অফিসে চাকরি করতো, খুব ছোট একটা পোস্টে, অনেক ছোট একটা পোস্টে চাকরি করতো, এবং খুব ভালো একটা মেয়ে ছিল, বা নামাজ কালাম পড়া ছিল, ভদ্র ছিল। এই মেয়েটাকে আমার ভালো লাগে, পরে আমি এই মেয়েটাকে বিয়ে করি। এ আমার অফিসেই কাজ করতো, খুব জুনিয়র একটা পোস্টে ছিল। এবং মেয়েটাকে দেখলাম, এবং আমি সিসিটিভিতে এমনও দেখতাম যে কেউই নামাজ পড়ে না, কিন্তু এই মেয়েটা নামাজে যাচ্ছে, সে নামাজ পড়তেছে। এই সমস্ত কিছু আমাকে মোটামুটি তার প্রতি অনেকটা অ্যাক্টিভ করে ফেলে, দেন আমি তাকে বিয়ে করি। তো তাকে আমি বিয়ে করছি, এবং তার সঙ্গে আমি আছি, আমার বড় ওয়াইফের সঙ্গে আছি। আমার এই ওয়াইফকে আমি মূলত তার গ্রামে রাখি, তার গ্রামের যে বাড়ি আছে তার গ্রামের বাড়িতে রাখি, আর আমার বড় ওয়াইফকে নিয়ে আমি শহরে থাকি। তো আমি তখন আসলে মূল ঘটনা জানতে পারি, ওই যে স্যার রাতের বেলায় যে পকেট রোড দিয়ে সে বিপদে পড়ছিল, ডাকাতের কবলে পড়ছিল, এইটা মূলত স্যার তার ছোট বউকে এই ওইখান থেকে আনতে গিয়েই, বা ছোট বোন শ্বশুর বাড়িতে গিয়েই কিন্তু স্যার এই বিপদে পড়ে। তো এরকম করেই তখন আমি স্যারের সঙ্গে, স্যারের একদম পারিবারিক যে কথাবার্তাগুলো আছে, স্যারের যত কিছু আছে, আমি সব কিছু আস্তে আস্তে স্যারের কাছ থেকে বের করে ফেলি। এবং টাকা দিত আমাকে, প্রচুর টাকা দিত। আমি কিন্তু ওই সময় এত দামি দামি পোশাক আশাক পরতাম ভাই, এত দামি দামি গাড়ি চালাইতাম, আমি যে একজন ড্রাইভার রায়হান, এটা আমার কাছে মনেই হতো না। স্যারের আচরণে আমি সবসময় মনে করতাম যে আমি স্যারের ছোট ভাই, উনি আমাকে ওভাবেই দেখতো। তো এই করতে করতে স্যারের মাঝে মাঝে কয়েকদিন পর পরে স্যারের ওই ছোট বউয়ের কাছে যাইতো। ছোট বউরে আবার বাড়ি বানায় দিছে, তাদের গ্রামের বাড়িতে বাড়ি বানায় দিছে, সেই বাড়িতে যাইতো, বউর সঙ্গে থাকতো। এরপরে আবার এখানে চলে আসতো, চট্টগ্রামে চলে আসতো। তো এইভাবে যাতায়াত করতে করতে ছোট ম্যাডামের নাম ছিল হচ্ছে রিয়া ম্যাডাম। তা রিয়া ম্যাডাম একদিন আমারে বলতেছে, কারণ রিয়া ম্যাডাম কিন্তু খুব চালাক, উনি যদিও গ্রামে থাকে বাট অনেক চালাক, খুবই ট্যালেন্ট। তো রিয়া ম্যাডাম আমাকে বলতেছে, রায়হান এই তোমার একটা কথা বলি, তোমার কথা তো তোমার স্যার অনেক শোনে, তা তোমার স্যারের কি তুমি একটু বুঝিয়ে বলবা যে আমাকে যাতে শহরে নিয়ে আসে। আমার বিয়ে হয়েছে, আমি আমার শ্বশুর বাড়িতে তো যেতে পারি না, আর শ্বশুর শাশুড়িকেও ওভাবে সালাম করতে পারি না, তাদেরকে দেখতে পারি না, তারপরে তোমার স্যার আমাকে গ্রামে রেখে দেয়, এবং এটা তো আসলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় কি যে তুমি যদি তোমার স্যারকে বলো, তাহলে হয়তো তোমার স্যার শুনবে, আমাকে শহরে কোথাও রাখবে, আমার নামে কোনো বাড়ি দিতে হবে না, আমাকে কোনো বাড়ি লিখে দিতে হবে না, যদি উনি আমাকে মোটামুটি একটা বাসা ভাড়া করে দেয়, আমি সেই বাসায় থাকলাম, এবং আমার জন্য যদি দুমুঠো ভাতের ব্যবস্থা করে, তাতেই হবে। তো এভাবে ম্যাডাম বলতো। আমি যখন ম্যাডামদের বাসায় যেতাম না, ম্যাডাম আমাকে খুব আদর করতো, খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম পাগল হয়ে যেত। স্যারকে যা খাবার দিত আমাকেও তা দিত, এবং খুব বেশি টেক কেয়ার করতো। তো এই কারণে আমার অনেকটা ভালো লাগে। আবার ম্যাডামের ছোট ভাই আছে, বড় ভাই আছে, এরা সবাই আমার সঙ্গে বেশ ভালো ফ্রেন্ডলি। এই জন্য আমি তখন আসলে ম্যাডাম যখন কথাটা বলছে, যে ঠিক আছে ম্যাডাম, আমি স্যারের সঙ্গে কথা বলবো, এবং কি হয় না হয় আপনাকে জানাবো। তো এখন তো ধরেন ভাই, আমি হুট করে স্যারে বলে ফেলতে পারি না, কারণ স্যার অনেক জেন্টেল মানুষ। দেখা যায় যে কথাবার্তার মাঝে যদি কোনো ভুলও হয়, হয়তো আমার কোনো কিছু বলবে না, কিন্তু স্যারের মনে কষ্ট পাবে। আর আমি ভুলে এমন কোনো কাজ করব না যে কাজে আমার স্যারের মনে কষ্ট যেতে পারে। তা এভাবে আরও দু একটা দিন কাটছে। পরে একদিন হইল কি, স্যার দেখলাম ভীষণ ক্লান্ত, বিকেলবেলা অফিসে খুব ক্লান্ত, এবং আমারে বলতেছে, রায়হান একটা লিস্ট দিছি যে এই লিস্টগুলো আনো, এবং এগুলো নিয়ে আমি আমার ছোট বউর বাড়িতে আজকে যাব, শ্বশুর বাড়িতে যাব। তো বলার পরে আমি তখন করলাম কি, এই লিস্ট মোতাবেক অনেক বাজার সাজার করছি, করে গাড়িতে বাজার সাজার রেখে স্যারকে নেওয়ার জন্য আসছি। আসার পরেই এমন সময় স্যারকে নিতে আসছি, স্যারও একটা মিটিংয়ে আটকায় গেছে। মিটিং টিটিং শেষ করতে করতে প্রায় আপনার মাগরিবের অনেকটা পর হয়ে গেছে। মাগরিবের নামাজটাও স্যারে পড়তে পারে না, মাগরিবের অনেক পরে, টাইমের অনেক পরে পড়ছে। নামাজটা পড়ে বলতেছে, রায়হান শরীরটা চলে না, মন চাইতেছে মসজিদটার মধ্যে একটু শুয়ে থাকি। আমি বললাম, স্যার আপনি মসজিদটার মধ্যে একটু রেস্ট করেন, আর আমি আপনার সঙ্গে একটু কথা বলি। তাই বলে বলো। তাই আবার স্যার খুব মাটির মানুষ ছিল, কিন্তু খুব অহংকার ছিল না, খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন, খুব সহজ সরল টাইপের মানুষ ছিলেন। পরে একটা নামাজি, এত কোটি টাকার মালিক, এত বড় একটা কোম্পানির মালিক, তারপরেও একটা নামাজি আপনার এরকম করে করে মাথার নিচে দিয়ে স্যার ঘুমায় গেছে। ঘুমায় গেছে বলতে শুয়ে আছে। তা আমি স্যারের আঙ্গুলগুলো টেনে দিচ্ছি, রাজেন্দা বললাম, স্যার একটা কথা বলবো, যদি আপনি রাগ না করেন, ছোট মুখে অনেক বড় কথা হয়ে যায়।
বলে, না রায়হান, আমি তোমার কোনো কথায় রাগ করবো না, আর আমি তো তোমাকে আমার ড্রাইভার হিসেবে ভাবিই না। আমার যে পিয়ন আছে, মানে আমার যে পিএস আছে, তোমার পাওয়ার পর তো আমি তারে আমার সঙ্গেও রাখি না। সো তুমি তো শুধু আমার ড্রাইভার না, তুমি আমার পিএসও না, তুমি আমার ছোট ভাই, বলো। আমি বললাম, স্যার এই যে সারাদিন অফিস করলেন, এরপরে বিকেলে মিটিং করলেন, নামাজটা পড়ে আপনার শরীরটা চলতেছে না, ক্লান্ত হয়ে গেলেন, তো স্যার মানে ম্যাডাম কি ওই গ্রামে রাখার দরকার কি? আজকে যদি ম্যাডাম শহরে থাকতো তাহলে তো আপনাকে বৃষ্টি দিয়া এই চোর ডাকাতের ভয়ে আপনাকে সেই গ্রামে যাওয়া লাগে, ওইখানে না গিয়ে আপনি ম্যাডামকে এখানেই তো শহরে রাখতে পারেন, এখানে রাখলে কি ভালো হয় না? স্যার আমার দিকে তাকায় তখন একটা মুচকে হাসি দিল, হাসি দিয়ে বলে, রায়হান আসলে তুমি খুব সুন্দর একটা কথা বলছো, এটা যে কারো মনেই প্রশ্ন জাগতে পারে। আমি এত বড় একটা কোম্পানির এমডি, আমি চাইলে আমার ওয়াইফকে শহরের বাড়িতে একটা ভালো বাসায় বা একটা বাংলোতে আমি তাকে রাখতে পারি, কেন আমি তাকে সেখানে রাখি না? এবং আমার কেন আমি তাকে গ্রামে রাখি এবং নিজে এরকম যাতায়াত করি, কষ্ট করি? আমি বলি, স্যার বুঝছি আপনার গ্রামে থাকতে ভালো লাগে, তো গ্রামের পরিবেশ হয়তো আপনি পছন্দ করেন, এই জন্য মনে হয় ছোটো বউয়ের সঙ্গে গ্রামে থাকেন। বলে, না আসলে তোমার ধারণা ঠিক না, আমি গ্রাম পছন্দ করি তা সত্য, কিন্তু এইভাবে জার্নি করে গ্রামে যাওয়াটা এটা আমার পছন্দ না, তারপরেও আমি যাচ্ছি যাতে আমার বউটা ভালো থাকে। আমি বললাম, স্যার আমি আপনার কথা বুঝলাম না, কিভাবে? বলে, শোনো, আমার যে ছোট বউটা সে মূলত আমার অফিসের একজন পিয়ন ছিল, মানে রিসিপশনেও প্রথমে পিয়ন ছিল, এরপর থেকে রিসিপশনে আসছে, খুবই মানে পড়াশোনাও করেনি, একেবারে অশিক্ষিত একটা মেয়ে ছিল। এর এর বাবা আমাদের এখানে আগে কাজ করতো, সেই হিসাবে তাকে আমরা চাকরি দিয়েছিলাম, সে আমাদের অফিসে চাকরি পায়। কিন্তু মেয়েটা দেখতে শুনতে সুন্দর ছিল, নামাজ কালাম পড়া ছিল, কিন্তু খুবই নিম্নবিত্ত পরিবারের। তারপরেও আমি তাকে বিয়ে করেছি। তো এখন বড় কথা হচ্ছে, আমি চাইলেই তাকে শহরে রাখতে পারি, কিন্তু শহরে রাখলে আমি হয়তো আমার বউটাকে হারাই ফেলবো। আমি বললাম যে, স্যার কীভাবে হারাবেন? উনি বলে, দেখো ও যে পরিবার সে বড় হয়েছে, এখন তোমাকে একটা স্বাভাবিক কথা বলি, তুমি সর্বোচ্চ 50 ডিগ্রি সহ্য করতে পারো, 50 যদি ডিগ্রি গরম হয় তুমি সহ্য করতে পারো, আমি যদি তোমাকে 70 বা 80 ডিগ্রি দিয়ে দিই তাহলে কি তুমি সহ্য করতে পারবা? আমি বললাম, না স্যার, আমি তো হার্ট অ্যাটাক করে মারা যাবো। স্যার তখন হাসি দিয়ে বললো, বিষয়টা হচ্ছে এরকম, আমার যে ছোট বউ আছে সে খুব নিম্নবিত্ত একটা পরিবারে বড় হয়েছে এবং সে ওই পরিবারে আছে, আমি যদি হঠাৎ করে তার নামে গাড়ি দিয়ে দেই, বাড়ি দিয়ে দেই এবং ধরো চট্টগ্রাম শহরের মতো একটা শহরের ভিতরে তাকে আমি কোটি কোটি টাকা দিয়ে দিই, তাকে আমি ওভাবে রাখি, তাহলে হঠাৎ করে তার ভিতরে এমন একটা টাকার গরম বা সংসারিক গরম বা আমার একটা গরম তার ভিতরে ঢুকে যাবে, সেই গরমে হয় সে নিজে ধ্বংস হয়ে যাবে, নাহলে আমাকে ধ্বংস করে ফেলবে। এই ভয়ে আমি তাকে শহরে আনি না। আমি বললাম যে, স্যার এটা আপনি কি বলেন? তা বড় বউ, আপনার যে বড় বউ থাকতেছে, স্যার তখন আমাকে বলে, আমার বড় বউর সম্বন্ধে তুমি জানো না, আমার বড় বউয়ের ফ্যামিলি যারা আছে তারা সবাই আমেরিকাতে থাকে, এখনও আমার শ্বশুর শাশুড়ি তার স্টিল আমেরিকাতে থাকে, আমার ওয়াইফ শুধুমাত্র আমাকে ভালোবেসে বাংলাদেশে আছে, সে আমার সঙ্গে আছে। আমি তখন বললাম, স্যার তার মানে কি? বলে, সেই গরম পেয়ে অভ্যস্ত, আর ছোটোটা ওই গরম পেয়ে সহ্য করতে পারবে না। আমি বললাম, স্যার তাইলে আপনি এত গরম তো দেওয়ার দরকার নেই, তারই আপাতত আইনা আপনি চট্টগ্রামে আইনে একটা ফ্ল্যাট, আপাতত একটা ছোটোখাটো ফ্ল্যাট ভাড়া করে দেন, ওই ফ্ল্যাটেই তাকে রাখেন এবং এরপরে আপনি তার সঙ্গে থাকবেন। স্যার তখন আমার দিকে তাকে হাসি দিয়ে আবারও বলে, রায়হান সত্যি তোমার কথাগুলো বেশ মিষ্টি, বাট আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, তুমি রাগ করো না কিন্তু। এই যে তুমি বলতেছো ছোট একটা ফ্ল্যাটে আনার জন্য, ধরো আমি তাকে এখন গ্রাম থেকে, রাউজান থেকে তাকে একটা ছোট ফ্ল্যাটে নিয়ে আসলাম আমার চট্টগ্রাম শহরের মধ্যে, তারপর কী হবে জানো? ওই ছোট ফ্ল্যাটে আমার অশান্তি শুরু হবে। আমি বললাম, কেমন? বলে, কেমন? ওই ছোট ফ্ল্যাটে গেলেও আমাকে বলবে, আপনার এত টাকা, আপনার এত পয়সা, আপনি এত বড় একটা কোম্পানির মালিক, আপনি তো আমাকে বউ হিসাবে দামই দেন না, বউ হিসাবে মূল্যায়নই করেন না, তা আপনি আমাকে কেন এরকম একটা ছোট্ট বাসায় রেখে দিয়েছেন? আমার তো এই বাসায় ভালো লাগে না, আমি তো এই বাসায় থাকবো না। তখন কী হবে জানো? আমার সংসারে অশান্তি শুরু হবে। সে অশান্তি থেকে আমার কী হবে জানো? তাকে আমার বড় বাসায় নিতে হবে, বড় বাসা থেকে আরও বড়, আরও বড় থেকে আরও বড়, আরও বড় থেকে এত বড় হবে যে আমি আর তাকে কন্ট্রোল করতেই পারবো না। আমি তখন বললাম, স্যার তো এই যে আপনি গ্রামে যাচ্ছেন, তা ম্যাডাম কি আপনাকে এখন বলে না যে তুমি আমাকে গ্রামে কেন রেখে দিয়েছো, তোমার বড় বউ কেন শহরে থাকে? বলে, না, আমি যখন তাকে বিয়ে করেছিলাম তখন তাকে এটা আমি বলেই বিয়ে করেছি যে আমি যদি তোমাকে বিয়ে করি তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা এবং তুমি গ্রামেই থাকবা, তুমি শহরে আসতে পারবা না। আমি তোমার আব্বা আম্মার কাছেই তোমাকে রাখবো, আমি সেখানে যাবো, আমার গ্রাম অনেক ভালো লাগে, আমি তোমার সাথে গ্রামে আপনার শুয়োরের ডাক, তারপরে হচ্ছে গিয়ে কুকুরের ডাক, এইসব ডাক শুনে শুনে আমি তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। এসব কথা বলেই কিন্তু আমি তাকে বিয়ে করছিলাম, যার কারণে তাকে গ্রামে থাকলে সে খুব বেশি একটা আমাকে চাপ দিতে পারে না। তোমার ম্যাডামকে তোমাকে কিছু বলেছে কিনা? আমি বললাম, না 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 স্যার, আমার ম্যাডাম আমাকে কিছু বলে নাই। আমি স্যারের সঙ্গে জীবনে প্রথম কোনো একটা মিথ্যা কথা বলছিলাম, তাও ম্যাডামের জন্য।
আমি এই পর্যন্ত অতদিন ধরে স্যারের আন্ডারে আছি, কোনোদিন কোনো মিথ্যা বলি নাই। এই প্রথম আমি স্যারের কাছে মিথ্যা বলেছি, না স্যার ম্যাডাম কিন্তু আমার কিছু বলেনি। বলে আচ্ছা ঠিক আছে রায়হান, সব কিছু রেডি আছে, তাহলে চলো গ্রামে চলো। এই কথা বলার পরে তখন এই স্যারের সঙ্গে আমি আবারও গ্রামে গেছি। গ্রামে যাওয়ার পরে ম্যাডামের সঙ্গে স্যারের ছিল, রাতের বেলায় খাবার খাইছি, খেয়ে ঘুমাইছি। সকালবেলা স্যারের নামাজ পড়ে যখন হাঁটতে বেরিয়েছিল, তখন ম্যাডাম আমার দরজা ধাক্কা আমাকে ঘুম থেকে উঠে বলে, কী ব্যাপার রায়হান, তোমার স্যারের কি বলো নাই? আমি বলি, ম্যাডাম স্যারে তো বলছে, কিন্তু স্যার তো আমার কথা শোনে না। স্যার তো আমাকে এরকম এরকম বলতেছে, স্যার আপনাকে শহরে নিবে না, স্যার আমাকে ডিরেক্টলি মানা করছে, আপনাকে গ্রামেই রাখবে। পরে আমার বলে, রায়হান তুই না সত্যি আমার ভাইয়ের মতো, আমি তোমাকে আমার ভাই হিসেবেই জানি, তুমি আমার ভাই। রায়হান আমার দৃঢ় বিশ্বাস, তুমি যদি চাও তাহলে তুমি পারবা, তুমি না প্লিজ তোমার স্যারকে যেমনি পারো ম্যানেজ করো, তোমার স্যারকে একটু বলো না যে যে উনি আমাকে শহরে নিয়ে যায়। রায়হান না ভালো, আমি জানি না, এই কথা বলি না ম্যাডাম আমার শরীরে হাত দিয়ে না আমার মাথার চুল টানতে শুরু করে এবং আমার সাথে মোটামুটি অনেকটা ক্লোজলি মিশে যায়, যেটা আমার শরীরটাকে অনেক হিট করে দিয়েছিল। তো স্যার যে এই যে আবার ছোটো বউকে বিয়ে করছে, তার ঘরেও কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। ম্যাডাম আমাকে এটাও বলতেছে, রায়হান দেখো সে কিন্তু মূলত বাচ্চার জন্য আমাকে বিয়ে করছে, তার তো একটা বউ আছে, একটা ফ্যামিলি আছে, এরপরও যেহেতু সে ফ্যামিলিতে সন্তানাদি হয় না, দ্যাটস হচ্ছে সে আমাকে বিয়ে করছে। এখন ধরো আমার তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমাকে সে শহরেও নিচ্ছে না, তার ফ্যামিলির কাছেও নিচ্ছে না, সে তো আমাকে আগে পরে ছেড়ে দিবে, আমাকে তো আর সে শহরেও নিবে না, আমাকে ছেড়ে দিবে। সো সে যদি আমাকে শহরে নিয়ে যায়, তার বাপ মায়ের কাছে নিয়ে যায়, আমার সন্তানাদি না হলেও আমি তার কাছে থাকতে পারবো তার স্ত্রী হিসাবে, অন্যথায় তো আমি তার বউ হিসাবে থাকতে পারবো না, আমাকে তো সে বের করে দিবে। আমি তখন বললাম যে হ্যাঁ ম্যাডাম, আপনার এই কথাটাও তো বেশ ভালো যুক্তি আছে, কারণ আপনি এইভাবে গ্রামে পড়ে থাকলে তো স্যার একটা সময় আপনাকে হুটহাট করে ছেড়েও দিতে পারে, যেহেতু স্যারের বন্ধু মহলে আপনি এখনও যান নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি তো আমাকে বলছেন, আমিও চেষ্টা করছি, তা আমি চেষ্টা করবো। ওমা ম্যাডাম তখন করলো কি, আমার মাথা টিপে দিচ্ছে। আমি বললাম যে ম্যাডাম আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কী করতেছেন? বলে, না রায়হান তোমাকে তো আমি ছোটো ভাইয়ের মতো দেখি, তা বড় বোন হিসেবে কি ছোটো ভাইয়ের মাথাটা একটু মেসেজ করে দিতে পারি না? আমি বললাম, ম্যাডাম তা দিতে পারেন, কিন্তু স্যার যদি এখন আসে তাহলে তো আমি মারার হয়ে যাবো। বলে, আর না, তোমার স্যার কখন আসবে আমি জানি, কত মিনিট সে হাঁটাহাঁটি করে, এসব আমার জানা আছে। আমি বললাম, না ম্যাডাম আপনার পায়ে ধরে আপনি এই কাজটা করেন না, আপনি আমার মাথা কেন টিপে দেবেন ম্যাডাম? আমি তখন বসে গেছি। পরে বলে, রায়হান শুধু মাথা টিপা না, তোমাকে আমি আরো অনেক আদর করবো যদি তুমি আমাকে শহরে নিতে পারো। এই কথাটা না ভাই কেমন ছিল, আমাকে একটা টান মেরে বসলো। আমিও ভাই গরিবের ছেলে, আসলে স্যার যে কথাগুলো আমাকে এতক্ষণ ধরে বলছিল মসজিদে বসে বসে, এই কথাগুলোই মনে হয় আজ আমার জীবনে বাস্তব রূপ হয়ে দাঁড়িয়েছে। আমি গরিবের ছেলে এবং ম্যাডামের এই হঠাৎ উষ্ণ হাতের ছোঁয়া আমাকেও জানি কেমন একটু মাতাল করে দিয়েছে। এরপরে আমি যখন স্যারের সঙ্গে যাই এবং এভাবে স্যারকে তো আর ধরেই আবার 1-2 দিন পরে বলতে পারি না, এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন করলাম কি ভাই, আপনার ইচ্ছে করে রাতের বেলায় স্যারে নিয়ে রওনা দিছি, তাও রাত্র প্রায় 9টার মতো বাজে স্যারের শ্বশুরবাড়িতে। মাঝ রাস্তায় গিয়ে আমি হঠাৎ করে গাড়িটা দাঁড় করাই দিছি। তবে আমি জানি যে এই রাস্তার মধ্যে ডাকাতি হওয়া বা চুরি হওয়া এরকম কোনো সুযোগ সুবিধা নেই, কারণ এই জায়গাটা মোটামুটি অনেকটা নিরাপদ, আমি এটা জানি। ওই জায়গায় গিয়েই আমি যখন করলাম কি, গাড়িটা হঠাৎ করে দাঁড়া করাই দিছি। দাঁড় করে দেওয়ার পর স্যার বলতেছে, কী ব্যাপার, কী হয়েছে? আমি ইঞ্জিনে একটু ত্রুটি করে রাখছিলাম আগ থেকেই, আমি জানতাম যে এত মিনিট পরে গাড়িটা অটোমেটিক্যালি দাঁড়ায় যাবে, কারণ স্যার নিজেও কিন্তু ড্রাইভ জানে। পরে আমি বললাম যে স্যার ইঞ্জিনে মনে হয় কোনো একটা সমস্যা, আমি তো বুঝতেছি না। স্যার বলে, বলো কি, এই রাতের বেলায় হঠাৎ করে এখানে গাড়ি দাঁড়ায় গেল, জায়গাটা তো ভালো না। এখন জি স্যার জায়গা তো ভালো না, তা তো জানি, কিন্তু ইঞ্জিনে তো সমস্যা দেখা দিচ্ছে, আমি কী করবো? পরে বলে, তাড়াতাড়ি দেখো রায়হান, তাড়াতাড়ি দেখো। আমি তখন কি ইঞ্জিন ওখানে ওয়েট করাইতেছি, মানে আমি স্যারকে জাস্ট বিরক্ত করতেছি। রাত প্রায় আপনার অনেকক্ষণ পর্যন্ত আমি স্যারকে ওইখানে করে রাখি। যখন দেখলাম যে স্যার মোটামুটি বিরক্ত হয়ে অন্য ড্রাইভার ফোন দিচ্ছে বা অন্য গাড়ি আনার ব্যবস্থা করতেছে, ইন দ্য মিন টাইম আমি তখন আমার গাড়িটা ঠিক করে ফেলাম, মানে স্টার্ট দিয়ে ফেলাম। স্টার্ট দিয়ে আমি তখন স্যারকে নিয়ে আবার টান দিয়েছি। টান দেওয়ার পরে আমি বলতেছি, স্যার আপনি রাগ করবেন না, আমি তো একটা কথা আপনাকে আগেও বলছি, এখন বলি, স্যার আপনার ধারণা ভুলও হতে পারে, আমি তো ম্যাডামের বাসায় যাই, ম্যাডামকে দেখছি, মানে গাড়িতে বসে বসে বলতেছে যে ম্যাডামকে দেখছি, ম্যাডামের সঙ্গে কথা বলছি, ম্যাডাম আসলে ওই 8-10টা লোভী মেয়ের মতো না, ম্যাডাম যথেষ্ট ভালো এবং ম্যাডামের যে ফ্যামিলি আছে তারাও বেশ ভালো। কারণ স্যার আমি দেখি তারা, আপনি এত বড় একটা জামাই, আপনার এত কোটি কোটি টাকা, তারা আপনার কাছে তেমন কোনো বড় চাহিদা নাই, আপনি যেটা নিচ্ছেন তারা সেটাকেই গ্রহণ করতেছে, বা যেভাবে তাদেরকে রাখতেছেন তারা সেভাবেই থাকতেছে। এবং হোপফুলি ম্যাডামও কিন্তু যথেষ্ট মানে মার্জিতভাবেই আছে, তিনিও খুব অহংকারী না, আর তার ভিতরেও এতটা লোভ কাজ করে না। আমার কাছে মনে হয় কি যে স্যার আপনার মনে হয় কোথাও না কোথাও একটু ভুল হচ্ছে, আমার মনে হয় আপনি ম্যাডামকে শহরে এনে রাখতে পারেন। এই কথা বলার পরে স্যার তখন এবার একটা মুচকি হাসি দিয়ে বলতেছে যে, রায়হান
যাই হোক, তুমি যখন বলছো যে অবশ্যই তোমার ম্যাডাম হয়তো ভালো, ঠিক আছে আমি তারে শহরে রাখবো, এবার আসার সময় তাকে নিয়ে আসবো। আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক, ওই দিন রাতে গেলাম, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে এই খাওয়া দাওয়ার মাঝে ম্যাডামকে কানে কানে বলে দেন যে ম্যাডাম আজকে রাতে স্যারের ভালো করে আদর করবেন, স্যার কিন্তু বলছে আপনাকে শহরে নিয়ে যাবে। বলুন সত্যি নাকি? আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। পরের দিনে ম্যাডাম একদম ব্যাগ ট্যাগ সব রেডি করে ফেলছে, ম্যাডাম শহরে যাবে। এবং আমি তখন স্যারকে বললাম যে স্যার ম্যাডাম তো যাবে, আপনার বাসার কোনো অ্যারেঞ্জ আছে কিনা? স্যার বলে হ্যাঁ আমার নিজের আরেকটা ফ্ল্যাট আছে, ওইটা আসলে খালি থাকে, ওইখানেই তারা উঠাবো। পরে ওই ফ্ল্যাটও মোটামুটি রেডিই ছিল স্যারের। আমি জানি না যে ওই ফ্ল্যাটটা মানে এটি কি মূলত স্যারের ছিল না অন্য কারো, কিন্তু ফ্ল্যাট একদম রেডি ফ্ল্যাটই মনে হলো। পরে ম্যাডামকে নিয়ে আমরা তখন সেই ফ্ল্যাটে যাই, যদিও ম্যাডামের কিছু পার্সোনাল জিনিস লাগতো ঘরের মধ্যে, এগুলো আবার কেনাকাটা করে মোটামুটি ম্যাডামকে ওইখানে একদম ফিট করাই দিই ওই বাসায়। তো আলহামদুলিল্লাহ এবার সব কিছু ঠিকঠাকই চলতেছিল, ম্যাডাম ওই বাসায় থাকতেছে এবং স্যারও যাইতেছে, আমিও যাতায়াত করতেছি, সব কিছু দিক থেকে তখন অনেকটা ভালো। এরকম করতে করতে আস্তে আস্তে করে স্যার তার যে বড় বউ আছে, বড় বউর দিকে অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন স্যারের বড় বউয়ের মানে স্যারের বড় শ্বশুর শাশুড়ি তারা তখন আসছিল আমেরিকা থেকে, স্যারের শালি, তারপরে শালা, এরপরে আরও আত্মীয় স্বজনরা তখন সবাই আমেরিকা থেকে আসে, তারা একটা লং ছুটি নিয়ে আসে, তারা সবাই স্যারের সঙ্গে এদেশে মানে সময় কাটাবে এই হিসাবে। এখন স্যার তখন তার বড় বউকে নিয়ে, তাদেরকে নিয়ে, তার ফ্যামিলি নিয়ে স্যার অনেকটা ব্যস্ত, মানে সময় পায় না। তখন আমাকে বলে যে একটা কাজ করো, রিয়ার এটা দিয়ে আসো, রিয়ার ওইটা দিয়ে আসো। এবং মানে তখন ওই ম্যাডামের জন্য স্যারের যা যা লাগতেছে তখন স্যার এগুলো আমাকেই দিচ্ছে, মানে আমি ম্যাডামকে দিয়ে আসতেছি। ম্যাডামের বাসায় তখন আমিই যাইতেছি, প্রায় 15 দিন হয়ে যায়, স্যার কিন্তু আর ম্যাডামের বাসায় যায় না। এবং একটা সময় আমি এটাও খেয়াল করে দেখলাম যে ছোট ম্যাডামের প্রতি স্যারের একটা কেমন যেন একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, মানে স্যার একটা দূরত্ব দূরত্ব ভাব রাখতেছে, ওইখানে খুব বেশি একটা যায়ও না, একটা স্পেস স্যার তৈরি করে ফেলে। তখন তো ম্যাডাম কান্নাকাটি শুরু করে, যে আমার বলে রায়হান তোমার স্যার তো আমাকে ছেড়ে দিবে, যেটা আমার চিন্তা ভাবনা ছিল আগে, এবং সেটাই তো এখন মনে হয় সত্যি হচ্ছে, সে তো আমাকে রাখবে না, আমার কাছে আসে না, আমার সঙ্গে আগের মতো থাকে না। এবং এরকম করতে 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 একটা সময় ম্যাডাম আমাকে বলতেছে রায়হান আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা, এতে তুমিও তোমার জীবন পাল্টিয়ে ফেলতে পারবা, তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না, আমিও আমার জীবনটা চেঞ্জ করে ফেলবো। দেখো আমিও যেমন তুমিও তেমন, আমার হাজব্যান্ড আজ যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি রাস্তার ফকির, আমার কিচ্ছু নাই। আর ঠিক তোমার বস যদি তোমাকে এখন ছেড়ে দেয় তাহলেও তুমি সাধারণ একটা মানুষ, তোমার আর কোনো কিছু থাকবে না। সুতরাং চলো তুমি আর আমি মিলে এমন একটা প্ল্যান আর এমন একটা কাজ করি যাতে আমরা সারা জীবন বড়লোক থাকতে পারি। আমি বললাম ম্যাডাম কীভাবে? ম্যাডাম তখন আমার দিকে তাকায় বলতেছে রায়হান তুমি আমার পেটে একটা বাচ্চা দাও। আমি বললাম ম্যাডাম এটা আপনি কী বললেন হঠাৎ করে? বলে হ্যাঁ আমি যা বলেছি তা জেনে শুনে বুঝে খুব ঠান্ডা মাথায় তোমাকে বলেছি, তুমি আমার পেটে একটা বাচ্চা দাও। আমি বললাম তারপর? ম্যাডাম বলে তারপর আমি ওই বাচ্চা তোমার স্যারের বাচ্চা হিসেবে চালাই দিব। আর তোমার স্যারের বাচ্চা হিসেবে চালাই দিলে যা হবে তা হচ্ছে আমি তোমার স্যারের যত সয় সম্পত্তি আছে সব কিছুর মালিক আমি হব, মানে আমার সন্তান হবে। আর এরই মাঝে আমি তোমাকেও গোপনে বিয়ে করে রাখবো, আমি তোমাকেও গোপনে বিয়ে করে রাখবো, এইটা আমি তোমার স্যারকে জানতে দিব না। তো এইটা বলার পরে ভাই ম্যাডাম আমাকে কী দিবে না দিবে এটা কিন্তু আমি জানি না, এবং ম্যাডামের কী হবে না হবে সেটাও আমি জানি না, কিন্তু আমি ম্যাডামের সঙ্গে রাত কাটাবো এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ম্যাডাম যেন মানে আপনি কি বলবো, কবুতরের বাচ্চা, এত সুন্দর ছিল ভাই, যেমন সুন্দর তেমন লম্বা, এবং সর্বদিক থেকে মনে হয় লাখো মেয়ের মাঝে একজন হবে, এত সুন্দরী। আমি তখন চিন্তা করলাম যে আরে ম্যাডাম এটা আমার কী বলবো, যদিও আমার ভিতরে ম্যাডামকে পাওয়ার লালসাটা অনেক দিন ধরেই কাজ করতেছে। ম্যাডামের মানে ম্যাডামের সাথে মিশার চেষ্টা করতাম, যেহেতু স্যার আমাকে পাঠাইতো ওই বাসায়, স্যার বিষয়টা যেত না। ম্যাডাম আমাকে যখন এই কথাটা বলছে আমি তখন আর কোনো দ্বিধা করি নাই, আমি সঙ্গে সঙ্গে বললাম যে ম্যাডাম যদি আপনি স্যারকে বলে দেন তাহলে তো স্যার আমাকে মেরে ফেলবে, কারণ স্যার অনেক বড় বড় লোকদের সাথে পরিচিত আছে, তারা জানলে তো আমার খুব ক্ষতি হবে। ম্যাডাম বলতেছে আরে না তোমার স্যার জানবে কোথেকে, তোমার স্যার এই কথা ভুলেও জানতে পারবে না, আর আমি খোনাক্ষরেও তোমার স্যারের কাছে বলবো না, আমি যা করব তা শুধু তুমি আর আমি আমাদের দুজনের মাঝে সীমাবদ্ধ থাকবে। বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমি পরে তোমার বিয়ে করে ফেলবো, এরপরে তুমি আর আমি একসঙ্গে থাকবো, সন্তানের বাবা তো তুমি, সেটা তো আর অস্বীকার করা যাবে না, কারণ তার এখান থেকে তো আর সন্তান হয়নি, সন্তান তোমার এখান থেকেই হবে। তারই বিয়ে করছে আজকে এত বছর, সন্তান হলে তো তখনই হতে পারতো। হ্যাঁ এতে হবে কি, আমার যদি সন্তান হয় তাহলে তোমার স্যার আমাকে ভালোবাসবে, আমার কাছে আসবে, এবং আমাকে তার বড় বউকে ছেড়ে দিয়ে সে আমার সঙ্গে থাকবে। এখন তো তার বড় বউকে সঙ্গে সে আছে, তখন আমার সঙ্গে থাকবে।
আমি তখন বললাম, ম্যাডাম আপনার বুদ্ধিতে অনেক যুক্তি আছে এবং আপনি যেই বুদ্ধিটা মানে কাজে লাগাতে চাচ্ছেন এটা যদি লেগে যায় তাহলে ম্যাডাম আর কোনো টেনশন নেই। তখন স্যার তার বড় বউ, তার শালা শালি, শ্বশুর শাশুড়ি সব ফালাইয়া আপনার কাছে চলে আসবে, আপনার সাথেই থাকবে। ম্যাডাম বলে, তাহলে রায়হান আর দেরি করো না। এবং আমার তখন থেকে আবার আরেকটা বিষয় কি ভাই, স্যার কিন্তু শুধু আমারই বিশ্বাস করে বাসায় পাঠাইতো। স্যার কিন্তু ফ্ল্যাটে তালা মেরে যেত, মানে ফ্ল্যাট থেকে ম্যাডামকে বেরোতে দিত না এবং ম্যাডামকে কোনো ফোন ব্যবহার করতে দিত না। ম্যাডামের কাছে কোনো মোবাইল ফোন থাকতো না, কোনো ফোন ব্যবহার করতে পারতো না। এবং ম্যাডাম যে তার মা বাবার সঙ্গে কথা বলতো, আমি গেলে পরে আমি কল দিলে ম্যাডাম কথা বলতে পারতো। ম্যাডামের পাশে জাস্ট টেলিভিশন, ইন্টারনেট অতটুকুই, কিন্তু ম্যাডাম ব্যবহার করার মতো কিচ্ছু ছিল না, মানে কোনো কিছু নেই ম্যাডামের বাসায়। জাস্ট একটা টেলিভিশন অতটুকুই, ওইটাই ম্যাডামের একমাত্র। আর বারান্দা দিক দিয়ে উনি ব্যালকনিতে বসতেন, বাইরের ভিউ দেখতেন, ওইটুকুই, ঘর থেকে বেরোতে পারতেন না, সারা তালা মেরে যাইতেন এবং সাবি শুধুমাত্র আমার কাছে থাকতো। এর উপর আমি এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম এবং রাজি হওয়ার পরে আমি তখনই ম্যাডামের সঙ্গে রাত যাপন করি। এভাবে বেশি দিন সময় লাগে নাই এবং অল্প সময়ের ভিতরেই আলহামদুলিল্লাহ ম্যাডাম তখন গর্ভবতী হয়ে যায়। এবং গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে এই সুখবরটা ম্যাডাম তখন বসকে জানায়। এর মাঝে বসও কিন্তু ম্যাডামের কাছে আসতো, 7 দিন 5 দিন পরে পরে আসতো এবং থেকে খুব দ্রুতই চলে যেত, ওভাবে আর থাকতো না। এবং ম্যাডামের শ্বশুর শাশুড়ি তারা আমেরিকাতে ব্যাক করে এবং তারা ব্যাক করার কিছু মাস পরেই, কিছুদিন পরেই ম্যাডাম তখন এই সুসংবাদটা স্যারকে দেয় যে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে। এবং স্যার যে কী পরিমাণে খুশি হয়ে বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন স্যারকে এতটা আনন্দে, মানে এতটা খুশি হতে দেখি নাই। স্যারের আনন্দ একেবারে মানে মহা আনন্দের ভিতরে পড়ে গেছে। আমারে বলতেছে, রায়হান আমার আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়া নেই, আমার একটা সন্তান হবে এবং একটা সন্তানের আশায় আমি কী না করছি আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ আমাকে একটা সন্তান দিছে বা সন্তান দিবে, আমি এতেই মহা খুশি। স্যার তখন তার ব্যবসা বাণিজ্য, তার যত কাজবাজ আছে সব কাজবাজ মোটামুটি অনেকটা গ্যাপ দিয়ে ফেলে। অফিসে ঠিকমতো যায় না, অফিস ঠিকমতো দেখে না, প্রায় বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় তখন রিয়া ম্যাডামের সঙ্গেই থাকে এবং রিয়া ম্যাডামের সঙ্গে উঠে বসে সর্বদিক থেকে তখন রিয়া ম্যাডামের সঙ্গে স্যারের সম্পর্ক। এবং ম্যাডাম যখন প্রেগনেন্ট হয়, ম্যাডামের পেটে বাচ্চা আছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্যার তখন ম্যাডামকে মোবাইল ফোন কিনে দেয় এবং ম্যাডামকে বাইরে নিয়ে যায়, ম্যাডামকে খুব আদর আনন্দ ফুর্তি বা অনেক কিছু করে ম্যাডামের জন্য। এরকম করতে করতে একটা সময় আলহামদুলিল্লাহ ম্যাডাম যেমন চেয়েছিলেন তেমনটাই ম্যাডামের ঘরে একটা পুত্র সন্তান হয়, একটা ছেলে হয়। এবং ছেলে হওয়ার পরে কত বড় করে স্যার অনুষ্ঠান করে, আমি আপনাকে শুধু সংক্ষেপে এটাই বলি, প্রায় 40 জনের থেকেও বেশি মেহমান স্যারের বিদেশ থেকে আসে। ওই বাচ্চাটা হওয়ার পরে একটা আকিকা যে দেয় না, অনুষ্ঠান করে, ওখানে 40 জনের চেয়েও বেশি শুধু ফরেনিয়ার গেস্ট থাকে স্যারের। বাংলাদেশের এমন কোনো বড় লোক নাই যে স্যার ওই মানে অনুষ্ঠানে যায় নাই। এবং স্যার তখন তার বড় মানে ছোট বউকে সবার সামনে প্রেজেন্ট করতেছে, সবাইকে দেখাইতেছে এবং মোটামুটি তখন অনেকটা স্যার তখন ওই ছোট বউয়ের প্রতি অ্যাক্টিভ হয়ে যায়। বড় এখান থেকে নিয়ে ছোট বউরে বড় বাসায় রাখছে, এখন তো খুব ভালো আছে। এই করতে করতে আস্তে 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 করে তখন সময়গুলো কাটতেছে। আমি কিন্তু স্যারের ওয়াইফকে বিয়ে করি নাই, মানে আমার কিন্তু স্যারের ওয়াইফের সঙ্গে বিয়ে হয় নাই। তখন আমার ভেতরে হঠাৎ করে একটা জিনিস খুব নিখুঁতভাবে কাজ করতে শুরু করে। আমি খেয়াল করে দেখলাম কি যে ম্যাডাম কেমন জানি আমাকে একটু এড়িয়ে চলতেছে। বাচ্চাটা হয়ে যাওয়ার পরেই স্যারও আর আমার কাছে খুব বেশি একটা আসে না, বেশিরভাগ সময় বাচ্চা নিয়েই থাকে। এবং ম্যাডামও কেমন যেন আমাকে একটু সাইড দিয়ে ফেলেছে, আমার সঙ্গে আগের মতো মিশে না, আমার কাছে খুব বেশি একটা আসে না, উনি কেমন যেন একটা স্পেস তখন তৈরি করে ফেলে। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, এখন কি করব। আমি তো ম্যাডামের সঙ্গে খুব বেশি একটা কথাও বলতে পারি না, কারণ 24 ঘন্টা ম্যাডামের পিছে পিছে স্যার ঘুরতেই থাকে এবং স্যার ম্যাডামের সঙ্গেই আছে। আমিও ভাই খুব বেশি একটা সময় পাই না ম্যাডামের সঙ্গে কথা বলার। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে এবং স্যারও জানি কেমন আমার কাছ থেকে একটা দূরত্ব বজায় রাখতেছে। স্যার যখন আমার কাছ থেকে একটু দূরত্ব সৃষ্টি করে ফেলছে, তখন আমি মোটামুটি স্যারের উপর অনেকটা রেগে গেলাম যে কী ব্যাপার, স্যার আমার সঙ্গে আগের মতো কথা বলে না, আমার সাথে আসে না, আমার কাছ থেকে দূরে থাকে। এই জিনিসগুলো না ভাই তখন আমাকে খুব কষ্ট দিচ্ছিল। এবং এই কারণে আমি তখন করলাম কি, মানে মোটামুটি স্যারের সঙ্গে একটু রাগ করে থাকি বা হাসি দিই না, আগের মতো কথা বলি না। এইভাবে স্যারের বাচ্চাটার বয়স তখন আপনার প্রায় আপনার 8 থেকে 9 মাসের মতো। 8 থেকে 9 মাস আনুমানিক এই বয়সে হয়েছে। এই বয়সে হওয়ার পরে একদিন আলহামদুলিল্লাহ আমি সময় পাইছি, মানে সুযোগ পাইছি ম্যাডামের সঙ্গে কথা বলার। ম্যাডাম আমার মানে ফোনটাই বন্ধ করে রাখতো, নাম্বার চেঞ্জ করে ফেলতো আমি কল দিলে। সুযোগ পাওয়ার পরে ম্যাডামকে আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম আমি আপনাকে স্ট্রেট জিজ্ঞেস করতেছি, আপনি আসলে কী চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে আমি স্যারের কাছে বলে ফেলি যে আপনার বাচ্চাটা আমার? পরে বলে, রায়হান এটা তুমি কী বলতেছো?
আমি বললাম, না হলে কি? আপনি আমাকে বলেছিলেন কি যদি আপনার বাচ্চা হয় আপনি আমাকে বিয়ে করবেন এবং আপনি আমার সঙ্গে থাকবেন। কিন্তু আজকে আপনার সঙ্গে আপনার বাচ্চা হওয়ার পরে আপনি আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেন না, দেখাও করেন না এবং আপনি হোপফুলি স্যারকে নিয়েই পড়ে আছেন। মানে আপনি এটা কেন করতেছেন? এখন কি আপনার সব হয়ে গেছে এইজন্য? আপনি কি জানেন যে আপনার এত সবকিছু আমার জন্য হইছে? আমি কিন্তু স্যারকে বলে দিব যে এই সন্তানের বাবা আমি। ম্যাডাম বলতেছে, রায়হান প্লিজ তুমি এই ধরনের কথা বললো না। এটা তুমি কি কথা বলতেছ? এইটা বললেই তুমি জানো যে এরপর কি হবে? আমি বললাম, এরপর কী হবে তা আমার জানার দরকার নেই। এরপরে আপনার ১২টা বাজবে, সেটাই তো। বলে, শুধু আমার ১২টা বাজবে না, সঙ্গে সঙ্গে তোমারও একটা বেজে যাবে। এরকমটা করো না, আমাকে একটু সময় দাও এবং যাও, তুমি আমাকে জাস্ট 2 মান্থ সময় দাও। এই 2 মাসের মধ্যে আমি যেভাবেই পারি তোমার কাছে চলে আসবো। তাই আমি বললাম যে তাহলে আমার একটা শর্ত আছে, আপনি আমার ফোন রিসিভ করতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। আপনি আমার নাম্বার চেঞ্জ করতে পারবেন না, আমাকে ব্লক দিয়ে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দিব না। তবে আমি যখন লাইন কেটে দিব তুমি আমাকে আর সাথে সঙ্গে সঙ্গে ফোন দিও না, আমি তোমাকে এরপরে কল ব্যাক করবো। যে আচ্ছা ঠিক আছে। এই করে কথাবার্তা বলার পরেই তখন হতো কি যে হ্যাঁ, আমি কল দিলে ম্যাডাম রিসিভ করতো, আমার সঙ্গে কথা বলতো। আমি খুব জ্বালাইতাম যে না ম্যাডাম, আপনি যেভাবে হোক মানে কিছু একটা করেন বা আপনি আমার কাছে আসেন। মানে আমার কথা হচ্ছে বাচ্চা দেখ বা না দেখ, আমাকে তার বিয়ে করুক বা না করুক, আমার ম্যাডামকে লাগবে। আমি তার প্রতি তখন মানে তার বিশেষ করে তার শরীরের প্রতি আমার এতটাই লোভ জমে যায় যে না, আপনার আমার কাছে আসাই লাগবে, আপনার আসতেই হবে। না, উনি আসতো না। উনি এরকম করতে, করতে একটা পর্যায়ে আমি ফুললি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমিও শেষ, তুমিও শেষ, আল্লাহু আকবার। আমি সবকিছু স্যারকে বলে দিব। আমি বললাম, ম্যাডাম আমি স্যারকে বলব যে বাচ্চার সঙ্গে ডিএনএ স্যারের ম্যাচ করে কিনা টেস্ট করার জন্য। আমি কিন্তু সবকিছু বলে দিব। পরে আমারে বলতেছে, রায়হান দেখো তুমি যেভাবে বলতেছো এভাবে তো হয় না। এখন তুমি কি চাও? আমি বললাম, আমি আপনাকে চাই। আপনি আমাকে বিয়ে করবেন এবং আপনার আজকে অনেক টাকা পয়সা, আমার তো কিচ্ছু নাই। আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম। ম্যাডাম বলে, রায়হান আমার এখনো কিচ্ছু হয় নাই, তোমার স্যার অনেক চালাক। আচ্ছা আমি আজকে সন্ধ্যার সময় তোমার সঙ্গে কথা বলবো, তুমি অমুক জায়গায় এসো। একটা রেস্টুরেন্টের ঠিকানা আমাকে দেয়। আমি তখন সেই রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পরে ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়। দেখা হলে পরে আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম বলেন। ম্যাডাম আমাকে বলে, রায়হান দেখো তুমি আমাকে বড়লোক মনে করতেছো, আমাকে ভাবতেছো তুমি অনেক আমি বড়লোক। আমার শরীরে যে গয়নাগুলো দেখতেছো তুমি কি মনে করো এগুলো গোল্ডের? এগুলো কোনোটাই গোল্ডের না। এগুলো সব কিছু মেডিসিনের স্বর্ণ। এগুলো গোল্ড না, এগুলো অরিজিনাল স্বর্ণ না। আমি বললাম, ম্যাডাম আপনি আমার কাছে মিথ্যা বলেন। ও ম্যাডাম তখন আমাকে বলে, রায়হান তুমি আমাকে বিশ্বাস করো, তোমার স্যার এতটাই চালাক আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সে কোনোভাবেই আমাকে এমন কিছু দিতে চায় না যেটা দিলে আমি তোমার স্যারকে ওভারটেক করতে পারবো। আমাকে এক আনি স্বর্ণ পর্যন্ত সে কিনে দেয় না, খুব হিসাব করে আমার হাতে টাকা দেয়। তার বাচ্চার জন্য তার অনেক কিছু, কিন্তু আমার জন্য তার কিচ্ছু না। রায়হান তুমি বিশ্বাস করো, আজ আমি তোমাকে এমন এমন একটা প্রস্তাব দিব, আমি তোমার কাছে এমন একটা কাজে আসছি, তুমি যদি এই কাজটা এবার সফলভাবে করতে পারো রায়হান, তাহলে তোমার আর কোনো দুঃখ থাকবে না, আমারও থাকবে না। তুমি তো আমাকে চাও, চাও না? আমি বললাম, হ্যাঁ আমি আপনাকে চাই। তুমি আমাকে বিয়ে করতে চাও তো? আমি বললাম, অবশ্যই চাই। আমার সঙ্গে সংসার করতে চাও তো? আমি বললাম, জি চাই। উনি বলে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তোমার স্যারকে সরিয়ে দিতে হবে। কারণ একটা মেয়ে তো আর দুটো স্বামীর সংসার একসাথে করতে পারে না। আমি বললাম, ম্যাডাম আপনি তো আগে এটাই বলছিলেন যে আপনি আমার সংসারও করবেন, স্যারের সংসারও করবেন। বলে, হ্যাঁ আমি তোকে এটা বলছিলাম, কিন্তু এটা কি সম্ভব? পৃথিবীর ইতিহাসে কি এমন কোনো ঘটনা আছে যে একটা মেয়ে দুইটা স্বামী সংসার করতে পারে? একটা ছেলে পারে, কিন্তু একটা মেয়ে কি পারে? আমি বললাম, তাহলে আপনি কি বলতে চান? ম্যাডাম বলে, আমি তোমাকে ঠান্ডা মাথায় বলি, আর তুমি এই কাজটা ঠান্ডা মাথায় যদি করতে পারো, তাহলে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আপনি বলেন কি বলতে চান। ম্যাডাম বলে, তুমি তোমার স্যারকে সরাই দাও, তোমার স্যারকে দুনিয়া থেকে সরিয়ে দাও। যখন তুমি তোমার স্যারকে মেরে ফেলবা, তখন যে প্রপার্টি আছে, যে সয় সম্পত্তি আছে, এই সব কিছুর মালিক উত্তরাধিকারী হিসাবে আমার সন্তান হয়ে যাবে, আমার ছেলে হয়ে যাবে। আর আমার ছেলে হয়ে যাওয়া মানে তোমার হয়ে যাওয়া, আমার হয়ে যাওয়া। তুমি কি এটা বুঝতেছো? আমি বললাম, ম্যাডাম আমি এটা বুঝতেছি, কিন্তু আমি স্যারকে মেরে ফেলবো, এটা কি কোনো পরিচিতি থেকে আমি কোনো আইনি ঝামেলায় পড়ে যাই? ম্যাডাম বলে, না রায়হান, তুমি কোনো রকমের আইনি ঝামেলায় পড়বা না। তুমি কোনো রকমের আইনি ঝামেলা পড়বা না। তোমার স্যারকে তুমি মেরে ফেলার পরে তোমাকে ফুললি সাপোর্ট আমি দিব। তুমি আমার সাপোর্টে কাজ করবা, খেয়াল থাকবে? আমি বললাম, জি ম্যাডাম থাকবে। বলে, তাহলে সরিয়ে ফেলো তোমার স্যারকে। তোমার স্যারকে তুমি সরিয়ে দাও এবং তোমার স্যারকে যেদিন তুমি সরিয়ে দিবা, তার ঠিক 1 মাস পরে আমি তোমার ঘরে চলে আসবো, আমি তোমার সঙ্গে সংসার করব। আমি আর কিচ্ছু মনে রাখবো না, আমি সব কিছু ভুলে যাব। তখন শুধু তুমি, আমি তুমি, এছাড়া আর কোনো কিছু থাকবে না রায়হান। যদি পারো ঠান্ডা মাথায় একদম নিখুঁতভাবে তুমি এই কাজটা করো। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম।
আপনি যেটা বলেছেন আমি সেটা যেভাবেই হোক যে করেই হোক আমি সেটা করব। একথা বলার পরে এবার আমি সুযোগ খুঁজতে শুরু করলাম, কোন সুযোগে এই কাজটা করা যায়, কারণ এটা তো সহজ কোনো কাজ না এবং এটা তো অনেক কঠিন একটা কাজ, এই কাজটা আমাকে করতেই হবে। তারপরে আমি আপনাকে কি বলবো ভাই, আমি ম্যাডাম তখন আমাকে একটা রিভলভার ম্যানেজ করে দেয়। আমি কিন্তু ওই সময় অস্ত্র চালাইতে পারি না। ম্যাডাম আমাকে বলে অস্ত্র চালানো শেখার জন্য। আমি অস্ত্র চালানো শিখি একজনের কক্সবাজারের একটা ভাইয়ের মাধ্যমে আমি অস্ত্র চালাই। চালানোর পরে ম্যাডাম আমাকে টাকা দেয় অস্ত্র কিনে দেওয়ার জন্য, মানে অস্ত্র কেনার জন্য। আমি ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে অস্ত্র কিনে আমি সেই অস্ত্র আমার গাড়ির মধ্যে রাখি এবং একটা জায়গায় লুকিয়ে রাখি এবং আমার শুধু একটাই অপেক্ষা যে আমি যে সুযোগ পাবো তো স্যারকে আমি শ্যুট করে দিব। রিভলভারটা যেদিন আমি কিনছিলাম ওই দিন আমার এখানেই ছিল। ওই দিন সারাদিন মোটামুটি সুযোগ খুঁজছে, আমি পাই নাই, কারণ ওই দিন স্যারের শহরের ভিতরেই ছিল, শহরের বাইরে কোথাও যায় না, এই জন্য আমি সুযোগ পাই নাই। তারপরের দিনে স্যার শহরের বাইরে যাবে, তবে সেদিন আমি আমার কাজ সাকসেস করব এবং স্যারের যে জায়গায় যাবে ওই জায়গায় আমি স্যারকে শ্যুট করে দেবো। আমি এই পরিকল্পনা করেই তখন গাড়িতে বসে আছি। দিনের সময় তখন প্রায় আনুমানিক 9:30 মতো বাজে। স্যার তার ছোটো বউয়ের রুম থেকে ছোটো বউয়ের কাছ থেকে বাচ্চাকে আদর টাদর করে বেরিয়েছে, অফিসে যাবে এবং অফিস থেকে আউটসাইডে মানে আউটডোরে যাবে। এবং স্যার তখন করলো কি, গাড়িতে বসছে। ওই দিন স্যারের মনটা অনেক খারাপ ছিল, মনটা খারাপ। অফিসে গেছে, অফিসে থেকে বেরিয়েছে, বেরোয়ার পরে আমার ডাক দিছে ভিতরে, আমার ভিতরে ডাক দিছে। ডাক দিয়া আমি ভিতরে ঢুকছি। ঢুকার পরে স্যারের অফিসে আমি স্যারের সঙ্গে কথাবার্তা বলছি। স্যার তখন বলতেছে যে তুমি একটা কাজ করো, এই তুমি রিসেপশনে গিয়ে বসো, এখানে একজন লোক আসবে সাদা পাঞ্জাবি পরা, তার নিয়ে আমার রুমে চলে আসবা। এখানে আমি বসে আছি, কিছুক্ষণ পরে সাদা পাঞ্জাবি পরা একটা লোক আসছে। ওই লোকটা কিনে আমি তখন স্যারের রুমে আসছি। স্যারের সঙ্গে কথা বলতেছে, স্যারও বসে আছে। ঠিক তারই প্রায় 10 থেকে 15 মিনিট পরে হঠাৎ করে স্যারের নাম্বার একটা কল আসে। স্যার তখন এই কলটা রিসিভ করে। রিসিভ করার পরে এই ফোনটা এরকম করে নিচে রেখে ধাপ করে উঠে এসেই আমার কলারটা চেপে ধরে বসে এবং কলারটা ধরে আমাকে মারতে শুরু করে। মারতে মারতে অফিস থেকে আপনার অফিসের যত কলিগ ছিল তাদের সামনে মারতেছে। মারতে আমাকে মারতেছে আর হাতে কার জানি ফোনে কথা বলতেছে। এরকম করতে করতে আপনার গেট পর্যন্ত আনার পরে দারোয়ানদেরকে ডাক দেয়। দারোয়ান 2টা ছিল, 2টা এসে আমাকে এমন মারতেছে, আমাকে কোনো কিছু বলার সুযোগ দিচ্ছে না, কোনো কিছু বলার সুযোগ নেই, কিচ্ছু নাই। এমন করতে করতে তখনই ধরেন আমাকে গাড়ির পুলিশ চলে আসে। ইন দ্য মিন টাইম পুলিশ চলে আসে। স্যারে মেবি পুলিশ কল করে। পুলিশ আসে এবং পুলিশ আসার পরে আমাকে হ্যান্ডকাপ পরাইয়া আমার তখন আর কোনো কথা নাই, কি হয়েছে না হয়েছে আর আমার কোনো কিছু বুঝতে দেয়নি। ওইখান থেকে আমাকে তখন গাড়িতে উঠে ফেলে। গাড়িতে ওঠানোর পরেই আমি তখন দেখলাম যে পুলিশের হাতে লাল কাপড় দিয়ে পেঁচানো একটা কি জানি আছে এবং আমি যখন পুলিশকে গাড়িতে ওঠার পরে তখন আমার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, শরীর দিয়ে রক্ত বেরিয়েছে। আমি পুলিশকে জিজ্ঞেস করতেছি যে স্যার আমাকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে ভালো কথা, কিন্তু স্যার আমাকে কেন নিয়ে যাচ্ছেন এবং স্যার আমাকে কেন হঠাৎ করে পুলিশে দিল, আমার অপরাধকে? তখনই ওই লাল কাপড়ের পেঁচানো রিভলভারটা ওখানে একজন এসআই ছিল, সে খুলে বলতেছে যে এটা কি, এটা চিনো? আমি তখন দেখলাম যেটা আমার রিভলভার, যেটা আমি আমার গাড়িতে রাখছিলাম, লুকিয়ে রাখছিলাম। এই রিভলভার গাড়িতে, এটা স্যার তো জানার কথা নয়। এরপরে আমার বলতেছে যে এই অস্ত্রটা তোমার গাড়িতে কেন এবং এটা লোড করা, তুমি কিছুদিন আগে কক্সবাজার থেকে অস্ত্র চালানো শিখে আসছো, সেই রিপোর্ট আমাদের কাছে আছে, এখানে তোমার আঙুলের চাপ আছে, তুমি এটা তোমার গাড়িতে কেন রাখছো? এটা কি তোমার স্যার বলছে? আমি বললাম যে না স্যার বলে নাই। এটা কি বৈধ? এটা কোনো কাগজপত্র আছে? আমি বললাম না স্যার, কোনো কাগজপত্র নাই। তাহলে অবৈধ রিভলভার তোমার গাড়িতে কেন থাকবে? আমি তখন আর কি বলবো না বলবো, মোস্টলি আমি তখন আর কোনো কিছু বুঝে উঠতে পারিনি, কোনো কিছু বলতে পারিনি। এই জায়গার ভিতরেই তখন তারা, স্যার তো বুঝে নেই, স্যারের একটা ফোন ধরেন পুলিশের যে আইজি সে পর্যন্ত লাভ দেবে এমন একটা অবস্থা। তাই এই পরেই তখন আমাকে জেল হাজতে প্রেরণ করা হলো। আমি তখন জেলে চলে গেলাম। জেলে চলে যাওয়ার পরে তখন শুরু হলো আমার অন্যরকম এক জীবন। সুখ নেই, শান্তি নেই এবং মানসিকভাবে তখন প্রচুর ভেঙে পড়ছিলাম যে কি করব না করব কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। সারাক্ষণ খালি কান্নাকাটি করি, ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। আল্লাহ, আমার কি হয়ে গেল, আমার সঙ্গে কেন এটা হলো এবং কিভাবে আমি কি করব, কিভাবে কি করব, খালি এগুলোই চিন্তা করতাম। সারাটা 24টা ঘন্টা খালি এটাই ভাবতাম যে আমি এখন কি করব, আমি এখন কোন দিকে যাব, আমি এখন কোনটা করব, খালি এটাই ভাবতাম। এই ভাবনা চিন্তার মাধ্যমেই তখন সময়গুলো কাটতেছে। আর আমার তো ভাই এমনি নিম্নবিত্ত পরিবার, আমার যে বাবা আছে সে নুনান্তে পান্তা পোড়ায়, আমি দরিদ্র পরিবারের সন্তান, আমাকে তো আমার পরিবার থেকে কোনোভাবে ওভাবে বের করতে পারে না। তারপরে আস্তে ধীরে আমাকে আমার বাবা অনেক চেষ্টা করে। আমার বাবা এবং আমার যে পরিবারের অন্য মানুষরা আছে, মামা আছে,
তারা চেষ্টা করে একদিন 2 দিন নয়, আমি প্রায় আপনার 6 থেকে 7 বৎসরের মতো আমি জেলে ছিলাম। এই 6-7 বৎসর আমার নামে যে কয়টা মামলা দেওয়া হয়েছে তার কোনো হিসাব নাই। 6-7 বৎসর পরে আমি তখন জেল থেকে বেরোই এবং জেল থেকে বেরোয়ার পরে আমার একটাই চিন্তা ছিল যে আমি সমস্ত কিছু আমার স্যারকে খুলে বলবো। আমি 7 বৎসর জেল খেটেছি, আমার এতে কোনো দুঃখ নাই। আমি 7 বছর জেলের কুঠুরিতে ছিলাম, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি তো শিওর, আমি 100-এ 100 শিওর যে এই কাজটা ম্যাডামই করছে। কারণ আমার গাড়িতে অস্ত্র আছে, এটা স্যার জানার প্রশ্নই আসে না, স্যার কোনোভাবেই জানতে পারবে না। এবং এইটা আমার দৃঢ় বিশ্বাস যে ম্যাডামই স্যারকে বলে দিছে যে গাড়িতে আমার অস্ত্র আছে। মানে এটা আমি তখন পুরোপুরি শিওর হয়ে যাই এবং শিওর হয়ে আমি তখন জেল থেকে বেরোয়ার পর আমি স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। বিভিন্নভাবে স্যারের কন্ট্রাক্ট নাম্বার নেওয়ার চেষ্টা করি। আমি তো স্যারের কন্ট্রাক্ট নিতেই পারি না, তখন স্যার বেশিরভাগ সময় লন্ডনে থাকে। বেশিরভাগ সময় লন্ডন এবং চায়না এই 2 দেশে থাকে স্যারের বউ এবং তার বাচ্চাকে নিয়ে, তার ছেলেকে নিয়ে। স্যার বাংলাদেশে থাকেই না। চেষ্টার কোনো ত্রুটি করি নাই, মানে আপ্রাণ চেষ্টা করছে। চেষ্টা করতে প্রায় 1 থেকে 1.5 বৎসর পরে স্যারের খুব ঘনিষ্ঠ একটা বন্ধুর মাধ্যমে, মানে তো স্যারের সঙ্গে চলতাম, এই জন্য স্যারের একটা ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে তখন আমি স্যারের নাম্বারটা ম্যানেজ করি। নাম্বারটা ম্যানেজ করার পরেই আমি তখন একদিন স্যারকে কল করি। স্যারকে তখন আমি কল করার পরে স্যার আমার কলটা রিসিভ করে। আমি তখন বলি যে স্যার আমি 1 মিনিট আপনার সঙ্গে কথা বলতে চাই, আমি রায়হান। বলে বল। আমি বললাম স্যার যে সন্তান আপনি কোলে নিয়ে আছেন, মানে এই সন্তানটা মুখ দিয়ে বের করার সঙ্গে সঙ্গে স্যার আমার লাইনটি কেটে দিয়েছে এবং এরপরে আমি এই নাম্বারে আর কোনো লাইন, মানে আর কোনো কন্ট্রাক্ট পাইনি। স্যার পুরো মানে কন্ট্রাক্টে চেঞ্জ করে ফেলে। এরপরে একজন থার্ড পার্টির মাধ্যমে স্যার আমাকে একটা ইনফরমেশন দেয় যে যদি আমি কোনো না কোনোভাবেই স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে স্যার আমাকে মেরে ফেলবে, মানে আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়, অথবা আমাকে দেশে থাকতে দিবে না, এরকম বলে। তারপরও আমি মরিয়া হয়ে চেষ্টা করতেছি। তো আমার কাছে তো তখন টাকা নেই, আমার তো চলতে হবে, খেতে হবে, বাঁচতে হবে। বাঁচার জন্য তখন আমি করলাম কি, আপাতত আরেকটা চাকরি নিলাম। আপনার চট্টগ্রামে আরেকটা চাকরি নিলাম, আরেকটা বড় লোকের ড্রাইভারের চাকরি নিয়েছি। আমি তখন সেই গাড়ি চালাইতেছি। সেই গাড়ি চালাইতে সেই গাড়ির আপনার ওই বড় লোকের একটা ছেলে, সে কলেজে পড়তো, যার নাম ছিল রাফি। সে বিশ্ববিদ্যালয়ে পড়তো। ছেলেটা খুব স্মার্ট ছিল, লম্বা ছিল, ফর্সা ছিল এবং দেখতে শুধু খুব হ্যান্ডসাম। তো আমি তখন চিন্তা করলাম কি, এতে আমি একটা কথা বলে আমি কিন্তু ম্যাডামের নাম্বারটাও ম্যানেজ করি। জিরিয়া ম্যাডামের নাম্বার আছে, নাম্বার ম্যানেজ করি। ম্যাডাম যদিও রং নাম্বার থেকে কল দিলে রিসিভ করার সঙ্গে সঙ্গে আমি যখন বলি যে আমি রায়হান, তখন সে আর 1 সেকেন্ডের জন্য আমার সঙ্গে কথা বলে না। ভাই আপনারে কী বলবো, তখন আমি আর ম্যাডামের সঙ্গে আর কথা বলি না। তখন আমি নতুন একটা চাকরি নিই, চট্টগ্রাম শহরে একটা চাকরি নেই। তো চাকরি বলতে একজন বড় লোকের ছিলেন, নাম হচ্ছে রাফি। সে জিম টিম করে, বিভিন্নভাবে অ্যাক্টিভ একটা ছেলে, তার ড্রাইভ করি এবং তার বাবা অনেক বড় লোক। তার সঙ্গে চলাফেরা করতে একদিন ম্যাডামের একটা ছবি ছিল আমার মানিব্যাগে। তো ইচ্ছে করে আমি ছবিটা রেখে দিয়েছিলাম। একদিন হঠাৎ করে ওই ছবিটা রাফি দেখে ফেলে। রাফি দেখার পর আমাকে বলতেছে যে রায়হান ভাই এটা কে? তখন জিজ্ঞেস করলো। পরে ম্যাডাম দেখতে তো নায়িকার মতো চেহারা। আমি তখন ম্যাডামকে রাফিকে তখন আমি আমার এই ঘটনাগুলো সব খুলে বললাম যে রাফি এমন ঘটনা, আমার সঙ্গে তো এটা হয়েছে। এবং পুরো স্টোরিটা তখন রাফিকে বলি। রাফিকে পুরো স্টোরিটা বলার পরে রাফি তখন আমাকে বলতেছে যে রায়হান ভাই, যদি কিছু না মনে করেন, আমি আপনাকে বাঁচাইতে পারি এবং এই মহিলা যে আপনার সঙ্গে এত চিটিং করছে তার একটা প্রমাণ, একটু হেল্প আপনাকে আমি করতে পারি। আমি বললাম রাফি, তুমি যদি আমরা এই হেল্পটা করতে পারো, আমি মরণ পর্যন্ত তোমাকে মনে রাখবো, প্লিজ ডু ইট। পরে বলে যে ঠিক আছে, আপনি ওই মহিলার কন্ট্রাক্ট আমাকে দেন, আমি এর সাথে প্রেম কইরা আমি নিয়ে আসবো হোটেলে, আপনি তারপরে তার জামাইয়ের ফোন দিয়ে বলবেন সে হোটেলে আছে। আমার ম্যাডাম তো দেশে থাকে না, বেশিরভাগ সময় বাইরে থাকে, এটা ম্যাডামের হোয়াটসঅ্যাপ নাম্বার। পরে বলে আরে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার হলে সমস্যা না, আপনি দেন তো, আমি ট্রাই করি। পরে আমি নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা দেওয়ার পরে সব কিছু ওকে হলো। এই ছেলে ম্যাডামের সঙ্গে কথা বলে না কি বলে আমি জানি না। আমি সবসময় জিজ্ঞেস করি যে রাফি, ম্যাডামের সঙ্গে কথা হয়েছে? তুমি কি ম্যাডামকে পঠাই ফেলছো? ম্যাডাম কি তোমারটাকে হোটেলে আসবে রাজি হয়েছে? এটা সেটা। কারণ আমি তো ম্যাডামের চরিত্রের সম্বন্ধে জানতাম, ম্যাডামও খুব খারাপ চরিত্রের মানুষ ছিলেন, যে কেউ ডাকলে উনি চলে আসবে, এটাই স্বাভাবিক। আমি তো এটাই ভাবছিলাম। উমা, এরকম করে প্রায় আপনার বৎসর খানিকের মতো কেটে গেছে। রায়হান কিন্তু রাফি কিন্তু আর আমার কিছু বলে না। রাফি ভাই আমার কোনো কিছু বলে না, বা ছোট তো আমার, কিন্তু কোনো কিছু বলে না। এভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমি ম্যাডামের যে কোনো একটা জিনিস, খুব পছন্দের একটা জিনিস, আমি তখন রাফির কাছে দেখতে পাই। রাফির ছাবির ছড়ার মধ্যে একটা ম্যাডামের স্পেশাল একটা জিনিস, এটা আমি দেখতে পাই। দেখার পরে আমি একদিন রাফিকে জিজ্ঞেস করলাম যে রাফি, এই জিনিসটা তোমার কাছে কীভাবে আসলো? তোমার কি ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে? ম্যাডামের সঙ্গে কি তোমার কথা হয়েছে? তুমি কি ম্যাডামকে দেখছো?
এই প্রশ্নটা যদি আমাকে করলাম ভাই, তার পরের দিনে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কিছুই নাই, রাফির বাবা তখন আমাকে চাকরি থেকে বের করে দিল। এবং বের করে দেওয়ার পরে আমি এই চাকরিটা ঢুকতে পারলাম না। মানে আমাকে যেদিন আমি ওই জিনিসটা দেখলাম, সাবির ছড়ার সঙ্গে এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে রাফি, এটা তোমার কাছে আসা তো কথা তো ম্যাডামের, আমি জানি এটা ম্যাডামের, এটা স্পেশালি ম্যাডামের কাছেই থাকে, এবং তুমি হঠাৎ করে এই জিনিসটা ইউজ করতেছো কেন? তার মানে কি তোমার সঙ্গে ম্যাডামের দেখা হয়েছে? রাফি কিছু হয়েছে? এটা যেদিন প্রশ্ন করছি, তার পরের দিনে তার বাবাকে দিয়ে আমার চাকরি খেয়ে নিস। তো এখন আমি ভাই একটা কোম্পানিতে চাকরি করি, একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করি, তাও ড্রাইভার হিসাবে আছি। আজকে বহু বছর যাবৎ না হলো আমার সংসার, না হলো আমার বিয়ে, অথচ আমার সন্তান নিয়ে আপনার স্যার এবং রিয়া ম্যাডাম বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আমার চোখের সামনে, বাট আমি কিছু করতে পারতেছি না। আমি জানি আপনি মানুষের জীবনের গল্প বলেন, নির্যাতিত মানুষের পাশে থাকেন, তাই তো আমি আমার ঘটনাগুলো আপনাকে খুলে বললাম। যদি পারেন আপনারা আমাকে একটু হেল্প করবেন।